হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলে আরও একটা লাইভ ক্লাসে, কেমিস্ট্রি পরীক্ষার আগে আমাদের শেষ লাইভ ক্লাসে। সো তোমাদের সাথে আছি আমি, আমান ইসলাম সিয়াম, অ্যান্ড আমার সাথে আছে ফারদিন ইহসান। সো আমাদের এত বেশি লাইভ ক্লাস কেন, আজকের এমসিকিউ ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ, এর অন্যতম কারণ হচ্ছে যে তোমরা গিয়ে আসলে অনেকটা সময় যে এই শেষ সময় টেস্ট পেপার খুলে সিকিউ সলভের দিকে কিন্তু বেশি মনোযোগ দেয়, এমসিকিউ তেমন একটা পাত্তা দেয় না। সো এই ক্লাসটা স্পেশালি তাদের জন্য যারা এখনো এমসিকিউ এর প্রিপারেশন গুছাই উঠতে পারো না। এবং গতদিন আমি একটা স্টুডেন্টের এরকম কমেন্ট দেখতেছিলাম যে ভাইয়া আমি তো সিকিউতে বেসিক্যালি 50-এ 45 পাবো, বাট এমসিকিউ এ 25-এ 7 পাবো, আমি কি পাশ করবো কিনা? কি পাশ করবে? মানে পাশ মানে বুঝো ব্যাপারটা, একটাতে 50-এ 45 পাইছে আর এমসিকিউতে হচ্ছে গিয়ে তোমার কত পাইছে, 7 পাইছে 25-এর মধ্যে, তো এ প্লাস তো মানে মানে জান্নাতে চলে গেছে। বুঝতে পারছো আমার কথা? সো ব্যাপারটা হচ্ছে এখানে আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে যারা যারা এমসিকিউ ভাবো যে সামনের ফ্রেন্ড, পেছনের ফ্রেন্ড, ডানের ফ্রেন্ড বা বামের ফ্রেন্ড অনেক কিছু মিলাই টিলাই করবো, বাবা এরকম কইরো না। দয়া করে মায়া করে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আমাদের মোটামুটি 180টা এমসিকিউ আছে সবগুলো চ্যাপ্টার থেকে। এই 180টা এমসিকিউ করো, বলবো না 180টা এমসিকিউ থেকে 25টা কমন পাবা, বাট কম্প্যাক্ট একটা আইডিয়া পেয়ে যাবা কিরকম এমসিকিউ আসতে পারে। এবং একটু পরে একটা দেখেন, একটা স্লাইড খুলে একটা এত কথা বলছি, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে প্রথম স্লাইডে দেখো, প্রথম স্লাইডটা যদি তুমি দেখো, দেখো যে এইটা যদি এতবার বোর্ড পরীক্ষা আসে, এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ কিনা, এটা তোমার জন্য প্রশ্ন। সো আজকের এমসিকিউ স্লাইডে প্রত্যেকটা এমসিকিউতে হচ্ছে কোন বোর্ড থেকে কতবার আসছে। আমরা তো লাস্ট দিন হচ্ছে তোমাদেরকে এমসিকিউ আইডিয়া দিছিলাম রেফারেন্স ক্লাসে, বাট আজকে হচ্ছে একদম রেফারেন্স সহ থাকবে যে কোন এমসিকিউ কোন বোর্ডে কতবার আসছে। তোমরা নিজেই বুঝবা কোন টাইপের এমসিকিউ ইম্পর্টেন্ট আর কোনটা। মানে এইটা এমন না ব্যাপারটা যে ভাই বোর্ড আসছে, বোর্ডের সংখ্যাটা বেশি জন্য করতেছি। ব্যাপারটা হচ্ছে তুমি যখন দেখবা যে একটা প্রশ্ন এতবার বোর্ড পরীক্ষায় এসে গেছে, তখন তোমার ভিতর থেকে একটা গাট ফিলিং কাজ করবে যে ভাই এটা এতবার আসছে মানে আমার জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আসতে পারে। তাও দেখো কোনো অক্ষর চেঞ্জ না করে, কোনো সংখ্যা চেঞ্জ না করে, একদম হুবাহু 100% সেম প্রশ্ন দিছে। সো এরকম প্রশ্নগুলোই সলভ করবো। বাট সি আমার কথা হচ্ছে এরা কি সবাই এমসিকিউ স্লাইডটা ইম্পর্টেন্ট? হ্যাঁ, এমসিকিউ স্লাইডটা ইম্পর্টেন্ট। দেখো আমরা কিন্তু হচ্ছে সবগুলো স্লাইড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যারা ইনবক্সে নক দিচ্ছ ওদেরকে অনেককে দিছি। তারপর হচ্ছে যখন ইনবক্সে দিয়ে কুলাইতে পারি নাই, গ্রুপে পোস্ট হয়েছে, ক খ সাজেশন কিন্তু পেয়ে গেছো। এরপর আজকে আরেকটা সাজেশন পাবা, সেটা হচ্ছে যে আমাদের বোর্ড কোয়েশ্চেন, কোন বোর্ড থেকে কোয়েশ্চেন সলভ করলে কোন সাজেশন পাবা সেটা পাবা। সো এখন তোমাদের কাজ যেটা এমসিকিউ, এটা শেয়ার দিয়ে দাও। তারপর হচ্ছে স্পেশালি কারা পাবা তাদের ক্ষেত্রে আমরা বলি যাদের মনটা একটু বড়, মানে হচ্ছে যারা ক্লাসটা শেয়ার করে লাভটা কি আসলে তোমার ফ্রেন্ডরা একসাথে কোনো লাভ নাই, আমার 2টা পয়সা এক্সট্রা আসবে না, পারদিন ভাইও কিছু পাবে না। লাভ হবে তোমার, তোমার সামনের বেঞ্চের বন্ধু, তোমার সামনের বেঞ্চের বন্ধু যদি পারে তোমারও লাভ আছে। এটা অফ দ্য রেকর্ড বলে রাখলাম, যদিও রেকর্ড হয়ে গেছে। সো যারা যারা এখনো শেয়ার করোনি লাইভটা, তাড়াতাড়ি শেয়ারটা করে ফেলো। তার পরবর্তীতে এমসিকিউ এর এই স্লাইডটা দেওয়ার দায়িত্ব সিএম ভাইয়া না নিলেও আমি নিয়ে নিব, প্যারাগে নাই। সো তুই শুরু করে দে এবং তোমার ফ্রেন্ডদেরকে তাড়াতাড়ি মেনশন করে ডেকে আনো যে স্পেশাল একটা এমসিকিউ ক্লাস হচ্ছে, আমরা একসাথে মিলে এমসিকিউ ক্লাসটা করতে চাই, এবং অন্যদেরকে তাড়াতাড়ি ঝটপট করে ক্লাসটা শেয়ার করে দাও। সিএম শুরু কর প্রথম স্লাইড থেকে। হ্যাঁ, সো এটাই হচ্ছে আমাদের প্রথম স্লাইড। আর শুরু করব হচ্ছে আমরা চ্যাপ্টার 3 দিয়ে। ভাই চ্যাপ্টার 1 2 বাদ কেন? কারণ চ্যাপ্টার 1 2 তে আমরা এফআরএন ক্লাসে যে কয়েকটা এমসিকিউ করাইছি বলে দিচ্ছি সেগুলোই আছে, বাট এমন না আমরা পুরো বাদ দিয়ে দিছি, একদম লাস্টের দিকে 1 আর 2 ইনক্লুড করে রাখছি। তোমাদেরকে দেখাই দিব 1 আর 2 থেকে কি কি আসে, বাট ওই একই কোয়েশ্চেনই আসতে থাকে, ঠিক আছে? আর হচ্ছে সিকিউ দিবেন না। সিকিউ কালকে রাতে আমরা ক্লাস নিছি, 12টায় শেষ হয়েছে। 12টায় শেষ হওয়ার পর ফারদিন ভাই 12:30 শেষ হওয়ার পর ফারদিন ভাই পোস্ট দিয়ে দিছে সিকিউ এরটা। তো তোমরা হচ্ছে এই গ্রুপটায় ফারদিন ইহসান নাম দিয়ে সার্চ দিলে ফারদিন ভাই যে পোস্টগুলো পাবা, সেখানে গিয়ে একটা পোস্ট পাবা যেটা কালকে রাত 12:30টায় পোস্ট হয়েছে, সেখানে হচ্ছে তোমরা সিকিউ পেয়ে যাবে। আর যারা শেয়ার করছে তাদেরকে ডান লিখতে বল একটা, যে শেয়ার। আচ্ছা হ্যাঁ, আর যারা হচ্ছে শেয়ার করছো তোমরা হচ্ছে একটু কাইন্ডলি লিখে দিও শেয়ার ডান, কে কোন বোর্ড থেকে জয়েন করছো সেটা একটু বইলো। আর হচ্ছে সেই মতো হচ্ছে আমরা দেখবো যে তোমার বোর্ডের সাথে মিলে নাকি। তোমার বোর্ডের সাথে মিললে সেটা একটু আমাদেরকে জানাও, ঠিক আছে? আর হচ্ছে ফ্রেন্ডদেরকে জানায় দাও, শেয়ার করে দাও, আর হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, ঠিক আছে? ওকে, বলছে ভাইয়া 12টার ক্লাসের স্লাইড পাইনি, সবগুলা স্লাইডই রেডি আছে ভাইয়া, একসাথে দিয়ে দিব। তোমরা হচ্ছে আপাতত ক্লাস করো, সন্ধ্যা থেকে খালি স্লাইডগুলো একবার দেখে যাও, ঠিক আছে? বুঝতে পারছি আমরা সবাই? ওকে, রাবেয়া খান বলতেছে শেয়ার ডান, সাকিবুল বলছে ডান, তারপর সাদিকুল বলতেছে ময়মনসিং বোর্ড। আচ্ছা, তারপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি আহসান হাবিব দিনাজপুর বোর্ড। আচ্ছা, ঠিক আছে, শেয়ার ডান হলে এখানে একটু কমেন্ট করে দাও, তাহলে হচ্ছে আমার খুঁজতে সুবিধা হবে। আর হচ্ছে বোর্ড পড়বো না এখন,
কোয়েশ্চেনের সাথে সাথে বোর্ড করবো, তোমাদের সময়ের দাম আছে, রাইট? ওকে, সো প্রথম কোয়েশ্চেন হচ্ছে মানব শরীরে কত ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে? মানব শরীরে, আচ্ছা বাই দ্য ওয়ে একটা জিনিস বলবো, এই ক্লাস এবার আমরা 50-50 স্প্লিট করবো না, আমি 2টা পড়াবো, ফারদিন ভাই 2টা পড়াবে, আমি 2টা পড়াবো, ফারদিন ভাই 2টা পড়াবে, আমরা এইভাবে করতেছি, ঠিক আছে? সো খুব ফাস্ট যাব আমরা, মানে যতটুকু বুঝানো দরকার ততটুকু বুঝাই দিব, একদম কিছু পড়াবো না এমন না, চিল। বলছে মানব শরীরে কতটা ভিন্ন ভিন্ন রকমের মৌল আছে, এটা এটা খুবই কমন এমসিকিউ, খুবই কমন এমসিকিউ, সেটা হচ্ছে 26টা ভিন্ন ভিন্ন মৌল আছে, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো, অনেকবার বোর্ডে আসে, 22-21 পরেও অনেকবার আসছে। এরপর বলছে ইলেকট্রনের প্রকৃত আধান কোনটা, অথবা ইলেকট্রনের আধানের পরিমাণ, যে কোনো ভাবে আসতে পারে প্রশ্ন। বুঝো, আমরা জানি ইলেকট্রন থাকলে আমরা -1 ধরে নেই, বাট মাথায় রেখো এই -1 হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক আধান, এটা আমি কালকেও বলছি আবার বলতেছি, -1 হচ্ছে আপেক্ষিক আধান। তাইলে প্রকৃত আধান কত বলো তো? প্রকৃত আধান কত? আরে সৌমিক আছে আমাদের কমেন্ট পাহারা দেওয়ার জন্য, থ্যাংক ইউ সৌমিক। আরিয়ান ফেল করবা কেন ভাইয়া? তোমার যদি মনে হয় ফেল করবা, তাহলে ক্লাসে যতটুকু পড়াচ্ছে এতটুকুই ফলো করো, এতটুকুই ফলো করো, ফেল টেল A+ চলে আসতে পারে, ঠিক আছে? ওকে, আচ্ছা কুমিল্লা বোর্ড হও, যেই বোর্ড হও, আমাদের কোনো সাজেশন কোনো বোর্ড সেন্ট্রিক না, আমাদের সাজেশন পুরো বাংলাদেশের। সো তুমি যেই বোর্ড হও, আমাদের কিছু আসে যায় না, তোমার বোর্ডে যেমনই কোয়েশ্চেন করুক, আটকাবা না ইনশাল্লাহ। কি হবে অ্যান্সার এটার? এটার অ্যান্সার কি হবে বলা পাইন? আচ্ছা ঠিক আছে, 2C। আচ্ছা রাফিয়া আফরিন শাওন, বাপরে কত বড় নাম। আচ্ছা ও বলছে সি, সাদিকুর রহমান। তোমার নাম কি, সাদিকুর রহমান না সাদিক রহমান? যাই হোক, 2টা রেখে দিছো, 2C। ওকে, তোমাদের নাম অনেক বড়, পড়তে অনেক প্যারা হয়ে যাচ্ছে, একটু ছোট নাম ইউজ করো ফেসবুকে অ্যাটলিস্ট। আচ্ছা, তোমার নাম আকিকা দিয়ে চেঞ্জ করতে বলি নাই। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে -1.6 × 10⁻90, ঠিক আছে? ওকে, বলছে একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? এগেইন আপেক্ষিক ভর, কয়েকটা জিনিস মাথায় রেখো, প্রকৃত ভর এখানে কোনো একটা হবে, কিন্তু আপেক্ষিক ভর যেটা সেটা মাথায় রেখো 0। তোমাদের বইয়ে চ্যাপ্টার 3-তে একটা টেবিল দেয়া আছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন কোনটার আপেক্ষিক ভর, প্রকৃত ভর, আপেক্ষিক আধান, প্রকৃত আধান সব দেয়া আছে, ওই টেবিলটা মুখস্থ করে যাও। সো ইলেকট্রনের প্রকৃত ভর কত, কোন এককে আছে খেয়াল করো, যেহেতু গ্রাম এককে আছে, কি হবে বলো তো? গ্রাম এককে আছে, সো কি হবে? 9.11 × 10⁻28 গ্রাম, অ্যান্সার হবে হচ্ছে সি। কিন্তু যদি কেজি এককে থাকতো তাহলে হয়তো 9.11 × 10⁻31 কেজি। আশা করি তোমরা গ্রাম থেকে কেজিতে যাইতে পারো, গ্রাম থেকে কেজিতে যাইতে না পারলে ভাই ওরা কি এসএসসি দিবে? তাইলে গ্রাম থেকে কেজিতে যাইতে না পারলে আচ্ছা ঠিক আছে, গট ইট। ওকে, তারপর হচ্ছে কি আমরা এরপর আসি O2 মাইনাসের প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে চার্জ যেটাই হোক, প্রোটন সংখ্যা চেঞ্জ হয় না, চার্জ যেটাই হোক প্রোটন সংখ্যা চেঞ্জ হয় না। সো প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে অক্সিজেনের নরমালি প্রোটন যা তাই। গট ইট, বুঝতে পারছি? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে এ, ভেরি গুড, 4A। তারপর হচ্ছে Al3+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত? অ্যালুমিনিয়ামে নরমালি ইলেকট্রন কয়টা থাকে? অ্যালুমিনিয়ামে নরমালি ইলেকট্রন থাকে 13টা, 13টা থেকে 3+ মানে ও 3টে ইলেকট্রন দান করে দিছে, দান বীর। সো ও যেহেতু 3টে ইলেকট্রন দান করে দিছে, তাহলে ওর ইলেকট্রন আছে আর কয়টা? ওর ইলেকট্রন আছে হচ্ছে 13 থেকে 3 বাদ দিলে কত হয়? এই বিয়োগও যদি না পারো তাহলেও এসএসসি দেওয়ার দরকার নেই, ফেরা নিও না, বিয়োগ পারো, আমি জানি, আমার বিশ্বাস আছে আমার স্টুডেন্টদের উপর, ওরা অ্যাটলিস্ট যোগ বিয়োগ পারে। সো 13 থেকে যদি 3 বাদ দেই তাহলে কত হবে? হবে হচ্ছে 10। বুঝতে পারছি? কত হবে? হবে হচ্ছে 10। তাহলে ওর ইলেকট্রন আছে কয়টা? ওর ইলেকট্রন আছে হচ্ছে 10টা। বুঝতে কি পারছি? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে দেখো এখানে অনেক কিছু লিখে তোমাকে আওলায় দিছে, কিন্তু আওলায় যাওয়ার কোনো কারণ নাই। বলছে Fe3+ এ ইলেকট্রন সংখ্যা কয়টা? আয়রনের এখানে সুন্দর মতো পারমাণবিক সংখ্যাও দিয়ে দিছে, তোমার কোনো প্যারাও নিতে হবে না পারমাণবিক সংখ্যা নিয়ে। বুঝতে পারছি? পারমাণবিক সংখ্যা নিয়েও প্যারা নিতে হবে না। তাহলে তোমার এখন কাজ কি? তোমার এখন কাজ হচ্ছে জাস্ট হচ্ছে 26 থেকে 3 বিয়োগ করে দেওয়া। 26টা ইলেকট্রন ছিল, 3+ মানে 3টা চলে গেছে, কয়টা থাকতেছে হিসাব করো, আমি পারি না। আচ্ছা বলে কেউ মেনশন দেয় নাই তাই লেট। আহারে ভাই, দেখছো তোমার ফ্রেন্ডরা কত খারাপ। এই জন্য জীবনে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হইতে হয়। ঠিক আছে, সো তোমাকে যেহেতু মেনশন দেয় নাই, তোমার খারাপ লাগছে, তুমি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, ওদের সাথে শেয়ার করে দাও, ঠিক আছে লাইভটা? ওকে আগাই, তাহলে কত হয়? 23, রাইট? বুঝতে পারছি? ওকে, দেখো
এরপর হচ্ছে ভাইয়া যে ঢাকা বোর্ড 22, বরিশাল বোর্ড 21, সিলেট বোর্ড 20, পরপর 3 বছর 3টা বোর্ডে আসছে, পরপর 3 বছর 3টা বোর্ডে আসছে যে প্লাঙ্ক ধ্রুবকের ভ্যালু কত। এত সহজ ম্যাথ, এগুলার অ্যান্সার করতে লাগে হচ্ছে 10 সেকেন্ড। এগুলো যদি পারো তাহলে লাগবে 10 সেকেন্ড, আর যদি না পারো তাহলে 10 বছরেও পারবা না। ওকে, সো এটার অ্যান্সার কি হবে? একক দেয়া আছে, সো এই এককে হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻34। ওকে, অ্যান্সার হচ্ছে ডি। ক্লিয়ার? বুঝতে কি পারছি পোলাপাইন? আচ্ছা, এরপর বলছে এইটার শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। এটা কি? এটা কি 19 নাম্বার পারমাণবিক সংখ্যা। 19 নাম্বার পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে পটাশিয়াম। বেসিক্যালি এটার ইলেকট্রন বিন্যাস আমি যদি করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, শেষ ইলেকট্রন 4 নাম্বার শক্তি স্তরে গেছে, তাই না? কৌণিক ভরবেগের ভ্যালু কত বলো তো? nh/2π। তাহলে n এর ভ্যালু কত? শেষ ইলেকট্রন কোন শক্তি স্তরে গেছে? 4 নাম্বার। তাহলে n এর ভ্যালু কত হবে? 4। তাহলে 4h/2π কত আসে? 4 আর 2 কাটা গেলে কত থাকে? 2h/π। বুঝতে পারছি? অ্যান্সার কত হবে বলো তো পোলাপাইন? অ্যান্সার কত হবে বলো? অ্যান্সার কত হবে বলতে পারবা? হ্যাঁ, দেখি কে কে পারছে এটা। ভাই সব হিসাব তো আমিই করে দিছি, তুমি কেন পারতেছো না তাও? বলো, পারবা? রাইট, বুঝছি, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 8b। সাবাস সাবাস সাবাস। তাহলে কত হবে? 8b। বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, গট ইট। আচ্ছা, এর পরেরটা কি বলছে? এটা আসছে দিনাজপুর বোর্ডে একবারই আসছে, সেটা হচ্ছে বলছে যে বোর পরমাণু মডেল কোনটা ব্যাখ্যা করতে পারে। দেখো আমি একটা হিন্ট দিয়ে দিই, বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে তারাই যাদের হচ্ছে ইলেকট্রন আছে একটা। বোর পরমাণু মডেল তাদেরটাই ব্যাখ্যা করতে পারে যাদের ইলেকট্রন একটা আছে। এখানে হিসাব করে দেখো কার একটা ইলেকট্রন আছে, তারপর বাকি কথা বলতেছি। হিসাব করে দেখো কার একটা ইলেকট্রন আছে, তারপর বাকি কথা বলি। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, সাবাস। কার একটা ইলেকট্রন আছে? লিথিয়াম প্লাস না, লিথিয়ামের 3টা, প্লাস মানে 2টা ইলেকট্রন আছে। শুধুমাত্র হাইড্রোজেনেরই 3টা ইলেকট্রন আছে। এখানে আরো 2 জনের হইতে পারে অপশানে, অনেক সময় এটার অ্যান্সার এইটা হইলেও হবে যদি হচ্ছে এমন হয় লিথিয়াম 2 প্লাস অথবা He প্লাস, এই দুইটার ক্ষেত্রেও বোর পরমাণু মডেল বর্ণালী ব্যাখ্যা করতে পারে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে এম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? কে এল এম, মানে কে হচ্ছে 1 নাম্বার, এল হচ্ছে 2 নাম্বার, এম হচ্ছে 3 নাম্বার। 2n², পারো না? এই ফর্মুলা কি? 3 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকতে পারে সেটার ভ্যালু হচ্ছে 2n², মানে 2 × 3²। সব হিসাব আমি করে দিচ্ছি বাপ, তোরা খালি অ্যান্সারটা দে। সব হিসাব নিকাশ সবই আমি করতেছি, তোমরা খালি অ্যান্সারটা দাও। এটার অ্যান্সার কি হবে বলো তো? 9টা। ও আচ্ছা, কয়টা অধ্যায় রিভিশন করেছি? আচ্ছা 9টা, গুড, ঠিক আছে। এরপর হচ্ছে হ্যাঁ, কি হবে এটা অ্যান্সার? ভেরি গুড ভেরি গুড, 18টা। এটা আসলে না পারার কিছু নাই। বলছে কপারের এম শেলে কয়টা ইলেকট্রন থাকে? কপারের 3 নাম্বার শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? ইলেকট্রন বিন্যাস করবা, তারপর হিসাব করবা। 3s2 3p6 3d10ও হয়ে যায়, তাহলে কয়টা ইলেকট্রন হইলো? 3s2 3p6 কয়টা? 8টা, 3d10 হয়ে গেছে, তাহলে 18টা ইলেকট্রনই থাকে কপারে। ঠিক আছে, কপারের ইলেকট্রন বিন্যাস করে দেখো, 4s1 3d10, রাইট? এরকম হয়। কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, এটা থেকে সিকিউ আসতে পারে। কি আসতে পারে? সিকিউ আসতে পারে। ঠিক আছে, বলছে 4f এ n+l এর মান কত? এই জিনিসগুলোও কিন্তু বোর্ডে আসতেছে, যদিও এটা কলেজ লেভেলে, তারপরও বলে দেই। n হচ্ছে এটা কোন শক্তি স্তর? n এর ভ্যালু হচ্ছে এখানে 4, এটাই n এর ভ্যালু। ঠিক আছে, আর এই যে 4, এই যে f, যেটা f, এটা উপশক্তি স্তর না? এখন উপশক্তি স্তর s,p,d,f, এটার জন্য l এর ভ্যালু হয় হচ্ছে s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3। ঠিক আছে, তাইলে এটা কি 4f, তাহলে কত হবে? 4 প্লাস f এর ভ্যালু কত? 3। তাহলে n+l এর ভ্যালু কত আসে? হিসাব কর, যোগ বিয়োগ করো তোমরা, বাকিটা থিওরি আমি বলে দিচ্ছি। অ্যান্সার হবে হচ্ছে সি। ঠিক আছে, কত হয়? 4 আর 3 যোগ করলে কত হয়? 7, রাইট?
ভেরি গুড, ওকে। এরপর রাজশাহী বোর্ডে আসছে, এটা বলছে নিম্নের কোন উপশক্তি স্তরে সবার আগে ইলেকট্রন প্রবেশ করবে। সবার আগে ইলেকট্রন প্রবেশ করবে কেমনে বুঝবা? আউফবাউ নীতি অনুসারে, যদি এটা মনে থাকে তো থাকছে, যদি পুরো সিরিয়ালটা মনে থাকে, আদারওয়াইজ n+l করবা। তন্ময় ভাইকে এটা একটু বলে দিবেন নাকি? তন্ময় ভাই পড়াতে চাচ্ছে না তোমাদেরকে। তন্ময় ভাই ফিজিক্সে ভালো করছো তো, তাই বলতেছে কেমিস্ট্রি যেমন করে করুক, নাকি পড়াবেন একটু? আসেন একটু। তন্ময় ভাইকে অনেক রিকোয়েস্ট করলাম, তন্ময় ভাই বলতেছে আরেকটু স্টুডেন্ট আসুক তারপর আমি আসবো। বলছে এত কম স্টুডেন্টে তন্ময় ভাই ক্লাস নেয় না, ফেমাস মানুষজন, বুঝো না। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে কোন উপশক্তি স্তরে সবার আগে প্রবেশ করবে সেটা হচ্ছে এগেইন n+l বের করবা। ঠিক আছে, n+l বের করো, প্রত্যেকটার n+l। এটা কত হয়? 4+0 কত হয়? 4। এটা 4+1 কত হয়? 5। এটা হচ্ছে 3+1, যেহেতু 3 আর p 3+1 কত হয়? 4। আর হচ্ছে 3d 3+2 কত হয়? 5। এখন দেখো 4 যেটা সবচেয়ে কম, ওর শক্তি সবচেয়ে কম, ঠিক আছে, ওখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তোমরা জানো যা শক্তি কম সেখানে ইলেকট্রন আগে যায়। এখানে শক্তি কম সবচেয়ে কার? তাইলে দুইজনেরই তো ভ্যালু 4 আসছে। দুইজনের যখন n+l এর ভ্যালু সেম আসে, তখন যার n এর ভ্যালু কম তার শক্তি কম। বুঝছো? ফার্স্টে কি তুমি কাউন্ট করবা? n+l এর ভ্যালু কার কম, তাহলে এই দুইটার n+l এর ভ্যালু কম, সো এই দুইটার মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। এই দুইটার মধ্যে আবার n এর ভ্যালু যার কম তার শক্তি কম, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে সি। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এরপর বলছে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস কোনটা সঠিক? এটা সহজ, এটা না পারার কিছু নাই, এটা ইলেকট্রন বিন্যাস করে নিও, অ্যান্সার মিলাই নিও। অ্যান্সার কি ঠিক আছে নাকি আমি একটা চেক দিই? হ্যাঁ ঠিক আছে, না ঠিক না, এখানে 4s2 বাদ হয়ে গেছে, 1s2 2s2 2p6, হ্যাঁ 4s2 9, 2p6 3s2 3p6, তারপর 2, তারপর 3d6, হ্যাঁ, কিন্তু এখানে 4s2 নাই। এখানে যদি এমনেও থাকতো লাস্টে 4s2 দেয়া থাকতো তাইলেও হইতো। ওকে, সো অ্যান্সার হবে হচ্ছে এ। এতে তো অ্যান্সার মিলছে, কেন যে ডি দেয়া? মাঝে মাঝে যে ভুল হয়, প্রিন্টিং মিস্টেক, মাফ করে দিও আমাদেরকে। ওকে, সো এইখানে হিসাব করে দেখো, এখানে 26 হয়েছে, 10 10, এই যে 10 10 আর হচ্ছে 6 কত হয়? 26। ঠিক আছে, হ্যাঁ ওকে। আচ্ছা, এটা অ্যান্সার এ হবে, এটার অ্যান্সার ভুল, এটার অ্যান্সার এইটা। ওকে, বলছে নিচের কোনটি আইসোটোপের উদাহরণ? আইসোটোপ মানে কি বলো তো? আইসোটোপ মানে কি? পি, আইসোটোপের লাস্টে কি আছে? পি। পি মানে প্রোটন সংখ্যা সেম। ওকে, সো এখানে প্রোটন সংখ্যা সেম কার বলো? এখানে প্রোটন সংখ্যা সেম কার? একই মৌল হবে অবভিয়াসলি, সো অ্যান্সার হবে এ, রাইট? একই মৌল হইতে হবে আইসোটোপ হইতে হইলে। ওকে, একটি মৌলের প্রকৃত ভর হচ্ছে এত, এর আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? প্রকৃত ভরকে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 দিয়ে ভাগ দিলে, 1/12 অংশ দিয়ে ভাগ দিলে তুমি কি পেয়ে যাবা? তুমি পেয়ে যাবা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। সেই ভ্যালুটা কত? 1.66 × 10⁻²৪। এই ভ্যালু দিয়ে ভাগ করে দাও, তুমি হচ্ছে প্রকৃত ভরটা পেয়ে যাবা। ঠিক আছে, সরি আপেক্ষিক ভরটা পেয়ে যাবা। আচ্ছা, এরপর হচ্ছে বলছে এইটার এটা আছে হচ্ছে এত পার্সেন্ট, এটা আছে হচ্ছে এত পার্সেন্ট, এর আপেক্ষিক পারমাণবিক ভর কোনটি? এগুলো অনেকবার পড়াইছি ভাই, এগুলো কালকে রাতে সিকিউ সলভেও দেখাই দিছি। আশা করি এখানে প্যারা খাওয়ার কথা না, তাই না? বলো এটার অ্যান্সার কি হবে? তোমরা বলো, আমি আর বলবো না, নিজেরা হিসাব করো একটু। এতক্ষণ সব হিসাব আমি করে দিচ্ছি, তোমরা যোগ বিয়োগ করছো, এবার তোমরা হিসাব করো, আমি মিলাবো উত্তর। এবার আমি একটু রেস্ট নিব। এই ওয়েট 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 ওয়েট, এই যে ফারদিন ভাইয়া এখানে যে বসে আছেন, আপনি কি খেয়াল করছেন এখানে যে Fe2+ ছিল? আরে ভাইয়া, স্টুডেন্ট ভুল ধরছে, আপনার তো আসলে বয়স হয়ে গেছে, আপনি তো বুড়া হয়ে গেছেন। ব্যাপারটা হচ্ছে ঠিক আছে, আয়রনের ইলেকট্রন বিন্যাস এটা, কিন্তু Fe2+, এটা তো আমিও খেয়াল করি নাই, ফারদিন ভাই এখানে বসে বসে ফোন চালাচ্ছে, সেও খেয়াল করে নাই। সো Fe2+, ইয়েস Fe2+ মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, মানে 4s এর দুইটা ইলেকট্রন বাদ হয়ে গেছে, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে নিচেরটাই। ঠিকই আছে, 4s 9, গুড, ভেরি গুড। এবার এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো, এটা কি হবে বলো? এটা 38%, এটা 62%, 16 × 38 প্লাস 15 × 62 ডিভাইডেড বাই 100 কত আসে? করো, কত আসে? সি আসে, ভেরি গুড, সাবাস সাবাস। হ্যাঁ ভাইয়া 2+ ছিল, আমি খেয়াল করি নাই। ফারদিন ভাইও বুড়া মানুষ, চোখে দেখতেছে না, সেও খেয়াল করে নাই।
আচ্ছা, এরপর বলছে H2SO4 এর আপেক্ষিক আণবিক ভর কত? এটা মুখস্থ থাকা উচিত। বলো 98, রাইট? এটা মুখস্থ থাকা উচিত। এটা হিসাব করবা না এখন বসে বসে, প্রত্যেকটা পারমাণবিক ভর যোগ বিয়োগ গুণ ভাগ করে হিসাব করার কিছু নাই। থাইরয়েড ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য কোনটা ব্যবহার করা হয়? এগুলো সব মুখস্থ। আইসোটোপের ব্যবহারগুলো লাস্টে পড়ে নিবা, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এখানে খালি থাইরয়েড ক্যান্সার আছে দেখে আরেকটা আসবে না এমন না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট বলে দিছি। পরে যদি প্যারা খাও বলো যে ভাই আপনি থাইরয়েড ক্যান্সার পড়াইছেন, অন্যগুলো নাই পারি নাই, তাহলে শুনবো না আমি। সো অ্যান্সার হবে হচ্ছে এটা সি, ঠিক আছে? এরপর বলছে টিউমারের উপস্থিতি এগেইন। দেখছো সবগুলাই ইম্পর্টেন্ট, সবগুলাই বোর্ডে আসছে। রাজশাহী বোর্ডে 21-এ দেখো 21 সালে রাজশাহী বোর্ডে আসছে হচ্ছে থাইরয়েড ক্যান্সার, আর টিউমারের উপস্থিতির জন্য 21 সালে বরিশাল সিলেটে অন্য কিছু আসছে, টিউমারের উপস্থিতি আসছে। তো অ্যান্সার হবে হচ্ছে সি, ঠিক আছে? সবগুলা ইম্পর্টেন্ট। বলছে তেজস্ক্রিয় ক্যান্সার কোষ ব্যাকটেরিয়া ইত্যাদি ধ্বংস করে কোন রশ্মি নির্গত হয়, যেটা হচ্ছে এগুলা ধ্বংস করে? বলো তো কোন রশ্মি নির্গত হয়? গামা রশ্মি, রাইট? ওকে ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে আচ্ছা, এরপর কি ছিল? লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোনটা ব্যবহৃত হয়? লিউকেমিয়া রোগের চিকিৎসায় হচ্ছে ব্যবহৃত হয় হচ্ছে ফসফরাস 32। ওকে, এরপর হচ্ছে যে এটা সংকেতটিকে, এটা সংকেত দেখবা, দেখে হচ্ছে হিসাব করো। ভর সংখ্যা 56, ঠিক আছে? ভর সংখ্যা 56 মিলছে। ইলেকট্রন সংখ্যা 26 মিলছে? মিলে না, একটু আগে এই ভুলটাই করছিলাম। Fe2 প্লাস মানে হচ্ছে ইলেকট্রন নর্মালি 26টা থাকে, দুইটা ইলেকট্রন বাদ হয়ে গেছে, তাহলে ইলেকট্রন কয়টা থাকে? 24টা। সো এটা বাদ, এটা বাদ দিয়ে দেখো অপশানে কিন্তু দুইটা দুইটা করে আছে। সো 2 বাদ দিয়ে 1 আর 3 যেখানে আছে, 3 আর চেক দেওয়ারও দরকার নাই, 3 আর চেক দেওয়ারও দরকার নাই, যেহেতু 2 ভুল হয়ে গেছে। 2 যেখানে যেখানে আছে ওটা বাদ দিয়ে দাও। এখানে 2 আছে বাদ, এখানে 2 আছে বাদ, এখানে 2 আছে বাদ, অ্যান্সার হবে বি। নিউট্রন কয়টা আছে না আছে গোনারও দরকার নাই আর, বুঝতে পারছি? ওকে, সো পর্যায় সারণীতে চলে আসছি আমরা। পর্যায় সারণীর মূল ভিত্তি কি? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। পারমাণবিক সংখ্যাও হইতে পারে, বাট তোমাদের বইয়ে পই পই করে লিখে দেওয়া আছে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি, ঠিক আছে? ঠিক আছে, গট ইট? আচ্ছা, বলছে পর্যায় সারণীর অষ্টক সূত্র কে প্রদান করেন? পর্যায় সারণীর অষ্টক সূত্র কে প্রদান করে বলো তো? বলো বলো, এটা এটা মুখস্থ থাকতে হবে। পর্যায় সারণীর ইতিহাসটা পুরো একদম পাগলের মতো মুখস্থ করে ফেলবা, একদম পাগলের মতো মুখস্থ করে ফেলবা। কে 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 দেয় বলো? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, গুড। কি হবে অ্যান্সার? 2 এর অ্যান্সার কি হবে? এখনো একজন 23-এ পড়ে আছে। 2D, ভেরি গুড, নিউল্যান্ড। সাবাস সাবাস, মাহমুদা চৌধুরী বলছে, তারপর হচ্ছে ইফা বিনতে হুসেইন বলছে ডি হবে অ্যান্সার, তাই না? ওকে, ঠিক আছে। সিকিউ এর জন্য বোর্ড তো ফারদিন ভাই দাগাচ্ছে, এই ক্লাস শেষ হলে একটু পরেই পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, এরপর বলছে মেন্ডেলিফ কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণীর প্রবর্তন করেছিলেন? মাথায় রেখো মেন্ডেলিফের মধ্যে কয়েকটা কিন্তু কাল্পনিক মৌলও ছিল, সেটাও হিসাবে নিতে হবে। অ্যান্সার হবে হচ্ছে 67 কাল্পনিক মৌল ছিল, সেটা হিসাবে নিও। এটা বরিশাল বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে আসছে। বলছে মেন্ডেলিফ আচ্ছা ওই এক, আর আবিষ্কৃত মৌল ছিল 63টা। ডিফারেন্সটা বুঝো, প্রশ্নের ডিফারেন্স বুঝো। বলছে কতটি মৌল নিয়ে, তখন 67টা, আর কতটি আবিষ্কৃত মৌল ছিল? 63টা। তার মানে ওই যে বললাম কয়েকটা কাল্পনিক মৌল ছিল যেগুলো ওই সময় আবিষ্কৃত হয়ও নাই, কিন্তু উনি পর্যায় সারণীতে ঢুকাই দিছে যে এটা যখন আবিষ্কৃত হবে এটা এই জায়গায় বসবে, আর ওটা ওই জায়গায় বসছে। উনি হচ্ছে প্রেডিক্ট করে রাখছিল তখনই, বুঝতে পারছো? ঠিক আছে, বাংলা ভাষার ডিফারেন্সটা বুঝছো? পোলা পাইনি, বাংলায় প্যারা খাইলে কিন্তু আওলায় যাবা। এইখানে আবিষ্কৃত থাকলে 63, আর যদি শুধু মৌল থাকে তাহলে 67, ঠিক আছে? ওকে, আধুনিক পর্যায় গ্রুপের সংখ্যা 7 আর 18, এটা এটা পড়াইলাম না। 7 আর 18 বাদ। পর্যায় সারণীর গ্রুপ 18-তে কয়টা মৌল আছে? 7টা মৌল আছে। এগুলো মুখস্থ করে ফেলো, কোন গ্রুপে কয়টা মৌল আছে, কোন পর্যায়ে কয়টা মৌল আছে, এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে অ্যাক্টিনাইট। আচ্ছা, এটা তো পড়ছি। গ্রুপ 17-এ কয়টা মৌল আছে? 6টা মৌল আছে। অ্যাক্টিনাইট সারির মৌলের সংখ্যা কত? অ্যাক্টিনাইট সিরিজে কয়টা মৌল আছে বলো তো? অ্যাক্টিনাইট সিরিজ, অ্যাক্টিনাইট আর ল্যান্থানাইট মিলে একটা আছে, আর অ্যাক্টিনাইট সিরিজে আসছে হচ্ছে 15টা, ঠিক আছে? ওকে, আচ্ছা, আর হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো কোন পর্যায়ে অবস্থিত? কোন পর্যায়ে অবস্থিত? লাস্ট দুইটাই হচ্ছে আমার অ্যাক্টিনাইট আর ল্যান্থানাইট সিরিজ আছে, আমার হচ্ছে 7 নম্বরে আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপর বলছে সালফারের সাথে নিচের কোন মৌলের ধর্মের মিল আছে? কোন যখন ধর্মের মিল যাবে খুঁজবা ওর সেম গ্রুপের কোন মৌলটা আছে। যেমন সালফারের সেম গ্রুপে কে আছে? ম্যাগনেসিয়াম না, সিলিকন না, কার্বন না, কার্বন সিলিকন আবার এক গ্রুপে। সালফারের সাথে আছে হচ্ছে অক্সিজেন। অ্যান্সার কি হবে?
অ্যান্সার হবে বি। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে এটা এটা কি কোন মৌল দেখেই বোঝা যাচ্ছে, 19x, এক্স দিক যা মন চায় দিক, এটা পটাশিয়াম আমরা জানি, রাইট? বলছে পটাশিয়ামের অবস্থান কোন পর্যায়ে। সো পটাশিয়ামের অবস্থান কোন পর্যায়ে এটা তো জানা উচিত। কোন পর্যায়ে বলো? পটাশিয়ামে একটা 4s ঢুকে যায়, 4s1, তাহলে এটা 4 নাম্বার পর্যায়ে চলে যায়, রাইট? সো এটা হচ্ছে 4 নাম্বার। ওকে, এরপর পর্যায় সারণীতে ফসফরাসের অবস্থান কোন গ্রুপে? নাইট্রোজেনের নিচেই ফসফরাস। নাইট্রোজেন আমি এভাবে মনে না পড়লে নাইট্রোজেনের নিচেই ফসফরাস, আর নাইট্রোজেন হচ্ছে অক্সিজেনের আগে। অক্সিজেন কয় নাম্বার গ্রুপে? 16, তো নাইট্রোজেন কত? 15। বুঝছো? আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ফসফরাসের পারমাণবিক সংখ্যা যা, ওর গ্রুপ নাম্বারও তাই। ইন্টারেস্টিং ফ্যাক্ট। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? আয়রনেও একটা 4s চলে আসছে। ঠিক আছে, সো আয়রন চতুর্থ পর্যায়ে অবস্থিত। ইলেকট্রন বিন্যাস করে টোরে নিয়ে আমার মনে হয় তোমরা এটা করতে পারবা। 13 কত হবে? 13C না? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এরপর পর্যায় সারণীর শূন্য গ্রুপে কয়টি মৌল আছে? এই শূন্য গ্রুপ এটা অনেক আগের সিলেবাস, তোমাদের এই শূন্য গ্রুপ হ্যান ত্যান এটা নিয়ে প্যারা দেয় না। মানে পর্যায় সারণী এখন যেমন 1 2 3 4 5 6 একদম 18 পর্যন্ত গেছে, আগে হচ্ছে রোমান সংখ্যায় 1A 1B এভাবে ছিল। তো এটা নিয়ে প্যারা খাও না, এটা 7টা আছে, এটা নিয়ে এটা বাদ দাও, এটা তোমাদের সিলেবাস আগে ছিল। বলছে কোন মৌলটির ধাতব ধর্ম বেশি? বাম থেকে ডানে ধাতব ধর্ম কমে, উপর থেকে নিচে ধাতব ধর্ম বাড়ে। এবার হিসাব করে দেখো কে কোথায় আছে। আমি যদি একটু অবস্থানগুলো দেখার চেষ্টা করি, সোডিয়াম তার পাশে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের নিচে আছে হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের এই পাশে আছে হচ্ছে পটাশিয়াম। সো দেখো বাম থেকে ডানে কি হয়? ধাতব ধর্ম কমে, তাহলে ডানের গুলা বাদ দাও, শুধু বামের গুলাকে ধরো। আবার উপর থেকে নিচে ধাতব ধর্ম বাড়ে, তাহলে উপর থেকে নিচে ধাতব ধর্ম বাড়তেছে মানে কি? পটাশিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে বেশি আসতেছে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। বলছে কোনটা অপধাতু? সিলিকন, ইজি। কোন পারমাণবিক আকারের ক্রম সঠিক? দেখো এই 4টা একই গ্রুপে আছে, এই 4টা একই গ্রুপে আছে, এক তাকায় বোঝা যাচ্ছে একই গ্রুপে আছে। আর একই গ্রুপে উপর থেকে নিচে পর্যায় বাড়ে, কক্ষপথ বাড়ে, আকার বাড়ে, রাইট? সো আকার যেহেতু বাড়ছে তার মানে হচ্ছে একই গ্রুপে এই যে আমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আয়োডিনের আকার সবচেয়ে বড়, এটাই তো এখানে দেয়া আছে। তারপর ব্রোমিন, ক্লোরিন, তারপর ফ্লোরিন। বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, এরপর এরপর বলছে নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? কোনটার বলো তো? পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম হবে কোনটার? বলো, বলো, বলতে পারবা? ভেরি গুড, Mg2+। কেন সবচেয়ে কম? কারণ হচ্ছে এটার কক্ষপথ সবচেয়ে কম। এখানে যারা যারা আছে এদের মধ্যে এটার কক্ষপথ সবচেয়ে কম, কারণ এটা যে 3 নাম্বার শক্তি স্তর আছে ওইটার ইলেকট্রন ছাড়ে দিছে, তাহলে ওর শক্তি স্তর বাকি আছে দুইটা। দুইটার মধ্যে এরও কিন্তু 2টা শক্তি স্তর আছে, এরও 2টা শক্তি স্তর আছে। তাহলে এই দুইটার মধ্যে এর আকার কেন ছোট? কারণ হচ্ছে ওর প্রোটন বেশি, তাই এরও 10টা ইলেকট্রন, এরও 10টা ইলেকট্রন, কিন্তু এর যেহেতু 12টা প্রোটন, ও 12টা প্রোটনকে আরো বেশি নিজের কাছে রেখে দেয়। ঠিক আছে, আরো বেশি নিজের কাছে টেনে রাখে, দ্যাটস ওয়াই হচ্ছে ওর পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম হয়। ক্লিয়ার? আচ্ছা, বলছে কোন মৌলের ইলেকট্রন আসক্তি কম? ম্যাগনেসিয়ামের। জানা কথা, যেহেতু ধাতু। তড়িৎ ঋণাত্মকতা বেশি কার? তড়িৎ ঋণাত্মকতা মাথায় রেখো, পর্যায় সারণীর সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। যেই মোমেন্টে ফ্লোরিন আছে ওই মোমেন্টে আর কেউ রেসেই নাই। বুঝতে পারছো? যেই মোমেন্টে ফ্লোরিন আসছে ওই মোমেন্টে সবাই রেস থেকে বাদ হয়ে গেছে। সো অ্যান্সার কি হবে? এ। ওকে, কোনটি অবস্থান্তর মৌল? কোনটি অবস্থান্তর মৌল বলো তো? ইউজুয়ালি তোমাদের অবস্থান্তর মৌল হচ্ছে গিয়ে 1 থেকে 30-এর মধ্যেই করতে দেয়। মাথায় রেখো তোমাদের হিসাবে কোথা থেকে শুরু হয়? স্ক্যান্ডিয়াম বাদ দিবা। টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত 1 থেকে 30-এর মধ্যে তো এরা আছে, তাই না? 22 থেকে 29 টাইটেনিয়াম থেকে কপার। এর মাঝখানে যারা আছে এটা সবাই টাইটেনিয়াম সহ, কপার সহ মাঝখানে যারা আছে এরা সবাই হচ্ছে অবস্থান্তর মৌল। এটা একটু মাথায় রেখো। টাইটেনিয়াম সহ, কপার সহ মাঝখানে যারা আছে এটা সবাই অবস্থান্তর মৌল। এতটুকু মুখস্থ করে ফেলো। তাহলে এর মাঝখানে কি আছে? নিকেল। বুঝছি? ওকে। আচ্ছা, মুদ্রা ধাতু কোনটা? এটা না পারার কিছু নাই, তামা। অবভিয়াসলি চ্যাপ্টার 5-এ চলে আসছে, 2টা চ্যাপ্টার শেষ করে দিছি। এখন পরের 2টা চ্যাপ্টার দেখাবে হচ্ছে ফারদিন ভাই। বুড়া মানুষ, শরীর চলতেছে না, তারপরও এই বৃদ্ধ শরীর নিয়ে সে হচ্ছে ক্লাস নিচ্ছে, এটাই তো অনেক, তাই না? এরকম বৃদ্ধ মানুষজন এত কষ্ট করে ক্লাস নিচ্ছে। ভাই সে আজ সকালে একটা ক্লাস নিচ্ছে তোমাদের, আমিও ছিলাম। আমি তো জওয়ান মানুষ, আমার তো প্যারা নাই, কিন্তু এই যে বৃদ্ধ মানুষটা একটা ক্লাস নিচ্ছে, আবার নিবে, এখন আবার ক্লাস আছে ক্লাস 10-এর, আবার ক্লাস আছে কলেজের। ভাই আপনি কিভাবে এত ক্লাস নিতে পারেন?
মানে বৃদ্ধ শরীরে এত শক্তি কিভাবে আসে? ব্যাপারটা হচ্ছে যে এই বৃদ্ধ শরীরে যদি এত এনার্জি থাকে তাহলে এরকম জুয়ান না হয় ভালো। So, যাই হোক, বল আর কি বলবি? হ্যাঁ, কিছু বলবো না, আমি চলে যাই। তো আমি পরের চ্যাপ্টার থেকে আসতেছি ভাইয়া, 5-6 দেখা দিবে, আমি ঠিক আছে, আমি দুইটা দেখাই দিচ্ছি, পরের দুইটা হচ্ছে গিয়ে ভাইয়া দেখাই দিবেন ইনশাল্লাহ। সো এমনি আজকে যাই ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তুই যা, এখন রেস্ট নে, ওর নাকি শরীরে জোর নাই এখন ক্লাস নেওয়ার মতো। যেটাই হোক বাচ্চা কাচ্চারা শুনো, এখন কথা হচ্ছে আমরা 5 নাম্বার চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলবো। 5 নাম্বার চ্যাপ্টার থেকে কি কি এমসিকিউ আসতে পারে চলো আমরা দেখে নেই। সো প্রথমেই দেখো, রাজশাহী বোর্ড 2017 সালে একটা এমসিকিউ আসছিল, সেটা হচ্ছে কোন মৌল একাধিক যোজনী প্রদর্শন করে। কিছু কিছু মৌল একাধিক যোজনী প্রদর্শন করে, কারা কারা প্রদর্শন। ওরা কি আমার সাউন্ড শুনতে পারতেছে? দেখতো একটু মাইক টেক সব ঠিকঠাক কিনা। এই সবাইকে আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পারতেছে কিনা একটু জানাও তো কমেন্টে বাবা। ক্লিয়ার, ভেরি গুড। দেখো সবসময় মনে রাখবা, কয়েকটা মৌল একাধিক যোজনী প্রদর্শন করে, ওগুলোর নামগুলো একটু লিখে দেই, কোনটা কত যোজনী প্রদর্শন করে এইগুলো একটু মনে রাখবা। আয়রন 2টা প্রদর্শন করে যোজনী, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। কপার 2টা যোজনী প্রদর্শন করে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। মানে সবাই কিন্তু একাধিক যোজনী প্রদর্শন করে। পরীক্ষার মধ্যে অপশন এগুলো ব্যতীত অন্যটা আসতেই পারে, অন্যটা আসতেই পারে বেসিক্যালি। সো আমাদের যেটা করতে হবে, সবগুলোর ক্ষেত্রে আমাদের এই যোজনীগুলো মুখস্থ রাখতে হবে। কেমন? সো এই যোজনীগুলো মুখস্থ রাখতে হবে। দেখো ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে আমরা কপারের ক্ষেত্রে জানলাম, তার পরবর্তীতে মনে রাখবা ফসফরাসের ক্ষেত্রে, ফসফরাসের ক্ষেত্রেও যোজনী 3 এবং 5 এই দুইটা হতে পারে। আরেকটা আছে সেটা হচ্ছে আমরা সালফার বলতে পারি। হ্যাঁ, সালফারের ক্ষেত্রে মনে রাখবা, সালফারের ক্ষেত্রে 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। সুতরাং এই কয়েকটা মৌল যদি মনে রাখো তাহলে এনাফ তোমার বোর্ড পরীক্ষার জন্য, যে একাধিক যোজনী কারা প্রদর্শন করে। সো আমরা একটু খোঁজার চেষ্টা করি অপশনে কোনটা আছে। অক্সিজেন না, সোডিয়াম না, ফ্লোরিন না, এই যে দেখো ফসফরাস। সো আমরা ফসফরাস একই সাথে জানলাম যে সে যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, একটা হয় 3 আর একটা হয় 5। সো একই সাথে আমরা অনেকগুলো আসলে জিনিস জেনে নিলাম। সো পরে দেখো বলছে কোন মৌলটির যোজনী শূন্য। সবসময় মনে রাখবা, যোজনী তাদেরই শূন্য হয় যাদের কোনো রকম ইলেকট্রনের প্রয়োজনীয়তা পড়ে না, অর্থাৎ যারা গ্রুপ 18 এর মৌল অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস, তাদের আসলে যোজনী শূন্য। এখানে নিষ্ক্রিয় গ্যাস কোনটা? সোডিয়াম না, নিকেল না, পটাশিয়াম না, এই যে ক্রিপ্টন। সো যোজনী যাদের শূন্য তাদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যে 18 নম্বর গ্রুপের মৌলগুলো হিলিয়াম, তারপর নিয়ন, তারপরে আর্গন, তারপরে ক্রিপ্টন, এই নামগুলো একটু মনে রাখা খুবই জরুরি। বুঝতে পারছো? আর একটা কথা, এই যে ক্লাসের স্লাইডটা যারা যারা চাও, অবশ্যই এখনো যারা দেরিতে এসেছো ক্লাসের মধ্যে, যে ভাই আজকের ক্লাসের স্লাইডটা চাই, অবশ্যই ফ্রেন্ডদেরকে অথবা নিজের প্রোফাইলে যে কোনো জায়গায় এই ক্লাসটা শেয়ার করে দাও। ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা স্লাইড। সো দেখো কোন মৌলটির যোজনী শূন্য, সেটা হচ্ছে ক্রিপ্টন। পরবর্তীতে কোনটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, ওই যে একই কথা, এইটাই জিজ্ঞেস করছে। পরিবর্তনশীল যোজনী, পরিবর্তনশীল যোজ্যতা একই শব্দ। দেখো এখানের মধ্যে আমরা কি কি পাইছিলাম? আয়রন পাইছিলাম। দেখো তো এখানে অপশনে আয়রন আছে কিনা, দেখো প্রথমেই অপশনে আয়রন আছে, তাহলে দাগাই দাও। সো পরীক্ষার হলে যাওয়ার আগে এই চ্যাপ্টারে এই কয়েকটি জিনিসের নাম মুখস্থ করে যাইও। এখান থেকে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে সুপ্ত যোজনী কত, আবার একটা পার্ট আছে সক্রিয় যোজনী কত। হ্যাঁ, এই পার্টগুলো মনে রাখার জন্য একাধিক যোজনী, এই পার্টগুলো একটু সুন্দর করে মনে রাখতে হবে। বুঝতে পারছো বাবারা? আচ্ছা, তার পরবর্তীতে দেখো বলছে কিউপ্রাস ক্লোরাইডে কপারের সক্রিয় যোজনী কত। এখন সক্রিয় মানে বুঝায় ওই যৌগটার মধ্যে কপারের জারণ সংখ্যা কত। আই রিপিট, এখানে কি বলছে? কিউপ্রাস ক্লোরাইড। সো কিউপ্রাস ক্লোরাইডের সংকেত হচ্ছে CuCl, কিউপ্রাস ক্লোরাইড। এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত? উত্তর হচ্ছে ভাইয়া +1। তাহলে +1 হইলে এখানে হচ্ছে সক্রিয় যোজনীয় হচ্ছে 1। মনে রাখবে এটা, কিউপ্রাস ক্লোরাইড। এখানে ক্ষেত্রে জারণ সংখ্যা যত, যার জারণ সংখ্যা যত, তার সক্রিয় যোজনীটাও ততই হবে। খুব সুন্দর করে মনে রাখতে হবে। এরপরে দেখো অনেকগুলো বোর্ডে প্রশ্ন এসেছে। দেখো এখানে বলছে যে সালফারের সুপ্ত যোজনী কত। সুপ্ত যোজনীর কথা যদি তোমাকে কখনো প্রশ্নে জিজ্ঞেস করে, সবসময় মনে রাখবা সুপ্ত যোজনী সমান সমান ম্যাক্সিমাম যোজনী কত হতে পারে, যোজনী কত হইতে পারে বিয়োগ করব। আই রিপিট, ম্যাক্সিমাম যোজনী কত হতে পারে, এটা থেকে আমি বিয়োগ করব যে আমার আসলে যৌগের যোজনী কত। আসলে একটু সহজে বলি, যেমন এখানে সালফারের কথা বলছে। সালফারের ক্ষেত্রে আমরা যোজনী 3টা জানি, একটা জানি 2, আর একটা জানি 4, আর একটা জানি 6, এই 3টাই তো। সো এখানে ম্যাক্সিমাম সালফারের যোজনী কত? 6, এই যে এটা 6।
এখন কথা হচ্ছে যৌগের যোজনী কত, যৌগ মানে কি হাইড্রোজেন সালফাইড, এই যে দেখো H2S, এখানে আমরা জানি সালফার -2 হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ এই যৌগে সালফারের যোজনী হচ্ছে 2, তাহলে যৌগের যোজনী হচ্ছে 2, তাহলে এই দুইটা বিয়োগ করলে এটা কত হবে 4, এই যে হয়ে গেল 4, এই যে হয়ে গেল 4, বুঝতে পারছি? ভেরি গুড। তারপরে দেখো, দেখছো এটা কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে, মনে রাখতে হবে, নয়তো মুশকিল হয়ে যাবে পরবর্তীতে। তারপরে দেখো সালফার ডাই অক্সাইডে, বলো এটা তোমরাই বলো, তোমরাই উত্তর দাও, সালফার ডাই অক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী কত, বলো দেখি, তোমরাই বলো, এর কতবার বোর্ড পরীক্ষায় আসছে দেখো, তোমরা একটু বলো দেখি, কারা কারা পারবে একটু বলো দেখি। কি বলছে, সালফার ডাই অক্সাইড যৌগের সালফারের সুপ্ত যোজনী কত, বলো দেখি, তোমরাই একটু বলো, বলো 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 সালফার ডাই অক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? বি নাম্বার উত্তর বলতেছে, প্যারা নেই। দেখো সালফারের যোজনী কত হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। আমরা কি সূত্র জানি, ম্যাক্সিমাম যোজনী। এই তিনটার মধ্যে সালফারের ম্যাক্সিমাম যোজনী কত, 6। এখানের মধ্যে কত, সালফার ডাই অক্সাইডে যদি আমরা দেখি ASO2, এখানের মধ্যে সালফারের কত হবে, এটা যদি -4 হয় এটা হচ্ছে +4, অর্থাৎ সালফারের এখানে যোজনী 4 ব্যবহার হয়েছে, অর্থাৎ এখানে আমি বিয়োগ 4, অর্থাৎ এখানের মধ্যে উত্তর কত হবে 2। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা, কিন্তু খ নাম্বার প্রশ্নেও আসতে পারে, হ্যাঁ, যে এটার সুপ্ত যোজনী কত আসলে। সো তার পরবর্তীতে দেখো বলছে ফসফেট আয়নের মূলকের যোজ্যতা কত, দেখি ফসফেট চিনো, চিনো বাবা, হাসিস কেন তুই, তো সিয়াম ভাইয়া হাসতেছে, ফসফেট চিনো? অনেক সময় শুনে না যে খেতে খামারে ফসফেট ব্যবহার করা হয়, ফসফেটের কত, ভুল, হ্যাঁ না চিনলে কি এসএসসি দেয়া যাবে? দেখো বোর্ড পরীক্ষা আসছিল রাজশাহী বোর্ড এবং ঢাকা বোর্ডে, কি উত্তর, বি নাম্বার বলতেছে, বি নাম্বার, সবাই বি বলতেছে। ফসফেটের সংকেতটা কে বলতে পারবা বলো তো দেখি, সবাই ফসফেটের সংকেতটা তো বলো তো। দেখো পরীক্ষায় কিন্তু এরকম আসে, সালফেট, ফসফেট, অ্যামোনিয়াম, এদের কিন্তু ওই যোজ্যতাগুলো চায়, যে উপরে প্লাস, ওই যে 5 নাম্বার চ্যাপ্টারটা খুললে একটা বক্স দেখতে পারবা, ওই বক্সের মধ্যে দেখতে পারবা, বুঝছো? বুঝছো, এটা হচ্ছে এই যে দেখো PPO4 -3, তাহলে এটার পাওয়ারটা কত আছে বলো তো বাবা, পাওয়ারটা আছে 3। আমি তো যোজনীর ক্ষেত্রে বা যোজ্যতার ক্ষেত্রে প্লাস মাইনাস ব্যবহার করবো না, জারণ সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করবো, যার কারণে এটার উত্তরটা কি হবে 3। বুঝছো? বুঝছো? 2 যারা বলতেছো, না বাবা না 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 2 না, 2 না, এটা বুঝের উপায় আছে। PO4 দেখো, PO4 দেখো 4টা অক্সিজেন -8, একটা ফসফরাস +5, যোগ বিয়োগ করলে সমন্বিত মান কি থাকে, PO4, এখানের মধ্যে যোগ বিয়োগ করলে থাকে হচ্ছে -3। তো মনে রাখতে হবে এক অণু সালফার কতটি পরমাণু দিয়ে গঠিত, এটা মুখের সামনে থাকবে, S8 হচ্ছে সালফার পরমাণু, সো S8 কোনটা, 8 হচ্ছে কোনটা, এই যে এটা 8টা মনে রাখবো। আর ফসফরাসের ক্ষেত্রে মনে রাখবো P4, যদি এটা ফসফরাস হইতো তখন হইতো 4টা, এগুলো একটু মনে রাখবো। ফসফরাসে 4টা। সালফেটের সংকেত কোনটা, অ্যালুমিনিয়াম সালফেট। এইগুলোর ক্ষেত্রে একটু দাঁড়াবা, একটু হিসাব নিকাশের ব্যাপার আছে। অ্যালুমিনিয়ামের সবসময় মনে রাখবা +3 হয়, সালফেটের হয় SO4 -2। জাস্ট কি করবা, কিচ্ছু না, এই যে দেখো এখানে যখন সমন্বিতভাবে লিখবা Al একটা পার্ট, SO4 একটা পার্ট, এই অ্যালুমিনিয়ামের 3টা এর নিচে দিয়ে দিবা, এই সালফেটের 2টা এর নিচে দিয়ে দিবে, এইটাই হচ্ছে উত্তর। মানে একটার উপরের যে যোজ্যতা, হ্যাঁ, সেইটা বা জারণ মান, যে মানটা আছে, এটা যদি একটারটা আর একটার নিচে দিয়ে দেই, কোনাকুনি করি, ক্রস করি, তাহলে উত্তর হয়ে যায়, অর্থাৎ Al2SO4 3। তার পরবর্তীতে যৌগ গঠনে অষ্টক নিয়ম মেনে চলে। অষ্টক নিয়ম মেনে চলে মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে। সো এই ক্ষেত্রে তোমার যেই জিনিসটা জানা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারা অষ্টকের নিয়ম মানে না, অষ্টক সংকোচিত যৌগ কারা, অষ্টক সম্প্রসারিত যৌগ কারা, এইটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানের মধ্যে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে বেসিক্যালি যারা আয়নিক যৌগ, বোঝার সব থেকে ইজিয়েস্ট উপায় আছে, সেটা হচ্ছে যারা বেসিক্যালি আয়নিক যৌগ, মানে সহজে মানতে চাও যে আয়নিক যৌগ,
যারা আয়নিক যৌগ তারা সহজেই মেনে চলতে চায়, কারণ তাদের ওই বন্ধন গঠনের মূল উদ্দেশ্য থাকে হচ্ছে অষ্টকপূর্ণ। সো যদি তুমি গিয়ে খুঁজে না পাও ভাই আমার তো একদম হাঁপানি বের হয়ে যাচ্ছে, তখন দেখবা কি অষ্টকের নিয়ম মেনে চলে মোটামুটি 99% আয়নিক যৌগগুলো। সো এখানের মধ্যে দেখো এটা একটা সমযোজী, কারণ ধাতু তোমার হচ্ছে অধাতু অধাতু, যদিও বা এটা অপধাতু বলা হয়, এটাও সমযোজী এটাও সমযোজী। একমাত্র এই যৌগটাই হচ্ছে আয়নিক, এই যৌগটা আয়নিক। এটা ইলেকট্রন বিন্যাস করে দেখবা ক্যালসিয়ামটা অষ্টকের নিয়ম মানে, ফ্লোরিনটা অষ্টকের নিয়ম মেনে চলে। সো যারা যারা 10 নম্বরটার বি বলতেছিল এতক্ষণ ধরে, তাদের জন্য এক বস্তা সমবেদনা। বুঝতে পারছো আমার কথা? সো এইটা হচ্ছে সবসময় মনে রাখবা, এই যে এইটা বি এবং ডি, এটা একটু লিখে রাখো খাতায়, বি আর ডি অর্থাৎ BF3 আর হচ্ছে BeCl2, এরা হচ্ছে অষ্টক সংকুচিত যৌগ, এরা হচ্ছে অষ্টক সংকুচিত যৌগ। আর যদি আমি বলি PCl5, তাহলে এটা হচ্ছে অষ্টক সম্প্রসারিত যৌগ, সম্প্রসারিত যৌগ। এইটা একটু মনে রাখবে, এইগুলোর নামগুলো। আর একটা আছে SF6। তুমি যখন এইগুলো পড়বা না পড়ার সময়, সো বাকি জিনিসগুলো মনে রাখলে মানে আর কি কি এক্সট্রা জিনিস আসতে পারে, কি কি এক্সট্রা জিনিস আসতে পারে সেই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। বুঝতে পারছো? এই যে এই স্লাইডে যখন পড়বা তখন বুঝেই যাবা যে আসলে কোনগুলো আসলে অষ্টক সংকুচিত, কোনটা সম্প্রসারিত। লিখেই দিছি অষ্টকের নিয়ম মেনে চলে মোটামুটি 99% আয়নিক যৌগ। সো সেই ক্ষেত্রে তো তুমি প্রথমে আয়নিক যৌগ পেয়ে যাচ্ছ, এত হিসাব নিকাশেরও দরকার নাই। একজন বলতেছে যে PDF কই পাবো MCQ এর? PDF তুমি তোমার বাসাতেই পাবা, যদি তুমি হচ্ছে গিয়ে তোমার ওই এই ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, সো মোবাইলের মধ্যেই পেয়ে যাবা। যারা যারা আসলে দিয়ে আসবো না, মোবাইল তো ওর বাসাতেই থাকবে না, সো ওর বাসা তো মোবাইলেই চলে যাবে আসলে। সো যখন পাঠাবো তখন যাতে তুমি বাসায় থাকো, তাহলে বাসাতেই পাবা। সো দেখো এখন কথা হচ্ছে, যারা যারা এই যে স্লাইডটা পাইতে চাও, এই যে এরকম করে গুছানো বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা, সো অবশ্যই ক্লাসটা শেয়ার করে ফেলো। ক্লাসটা শেয়ার করলে ইনশাল্লাহ আমরা দিয়ে দিব, কোনো প্যারাই খাওয়া লাগবে না। সো দেখো তার পরবর্তীতে দেখো, সেটা হচ্ছে কোন যৌগ গঠনে অষ্টক নিয়ম মেনে চলে। এটা তো দেখলাম আয়নিক যৌগ। CCl4 কার্বন টেট্রাক্লোরাইড যৌগের কেন্দ্রীয় পরমাণু সর্ববহিষ্ঠ শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা। কেন্দ্রীয় পরমাণু কেমনে বুঝবো? সহজে সবথেকে ইজিয়েস্ট ভাবে চেনার উপায় হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডের মানে কেন্দ্রীয় পরমাণু মানে কেন্দ্রীয় পার্সন। কেন্দ্রীয় পার্সন মানে যে সংখ্যায় সব থেকে কম থাকে, যে সংখ্যায় সব থেকে কম থাকে। এখানে কার্বন একটা, ক্লোরিন 4টা, সংখ্যায় কম কে? কার্বন। তাহলে এখানে কার্বন, এই যে দেখো কার্বন। সো ক্লোরিন আছে চারপাশে 4টা, কোনো প্যারা নাই। কার্বনের আগে থেকে চারপাশে 4টা ইলেকট্রন ছিল, এখন হবে কি নতুন করে চারপাশে 4টা ক্লোরিন চলে আসবে। এখন বলছে কি এই যৌগের কথা বলছে না, এ মানে এই যৌগের টোটাল কার্বনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে দেখো শেয়ার কিন্তু ইলেকট্রন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে উত্তর হচ্ছে কত? 8টা। যারা যারা 4টা বলতেছো তাদের কিন্তু ভুল হচ্ছে, বুঝছো? এই ভুল কিন্তু করা যাবে না। যারা যারা 4টা বলতেছো তাদের কিন্তু ভুল, এইটা ভুল কিন্তু করা যাবে না। কেমন? কোনটা অক্টেট নিয়ম মেনে চলে না? আমি আবারও বলতেছি, অক্টেট নিয়ম মেনে না চলার যৌগগুলো তোমরা একটু এখানে মুখস্থ করবা। এই যে অষ্টক সংকুচিত যৌগ, অষ্টক সম্প্রসারিত যৌগ, বেশি না, এই দুইটা মনে রাখো আর এই দুইটা মনে রাখো, এরা কেউ অষ্টক মানে না। তাহলে যে দেখো এখানের মধ্যে BF3 ছিল না, অষ্টক সংকুচিত, 8টার থেকে কম হয় সর্ববহিষ্ঠ শক্তি স্তরে। এই যে দেখো BF3। এই 4টা যৌগ কষ্ট করে মনে রাখো, বাকিগুলো ইজি পিজি হয়ে যাবে। বুঝতে পেরেছ? ক্যালসিয়াম 2, দেখো এরকম যখন প্রশ্ন দিবে ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটার মতো, এটা কুমিল্লা বোর্ডে এসেছিল, বলে কুমিল্লা বোর্ডে অনেক কঠিন প্রশ্ন করে। দেখো ক্যালসিয়ামে স্বাভাবিকভাবে ইলেকট্রন কতগুলো থাকে? 20টা। তো ক্যালসিয়াম 2+ মানে কি 2টা ইলেকট্রন নাই, তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রন কয়টা? 18টা। তাহলে 18টা ইলেকট্রন কার থাকে? উত্তর হচ্ছে ভাইয়া আর্গন। তাহলে ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস কার মতো হবে? উত্তর আর্গন। বুঝতে পারছো? দেখো কোনটা আয়নিক যৌগ? ধাতু আর অধাতু, এইগুলো ছোট বাচ্চার জিনিস বাবা। এই যে দেখো ধাতু আর একটা অধাতু, ক্যালসিয়াম ধাতু আর অক্সিজেন অধাতু। তার পরবর্তী কোনটা তড়িৎযোজী অথবা আয়নিক? কোনটা তড়িৎযোজী অথবা আয়নিক? ওই একই কথা, ধাতু আর অধাতু। এই যে দেখো পটাশিয়াম হচ্ছে আমার ধাতু আর ক্লোরিন হচ্ছে আমার অধাতু, তার মানে এটাকে কি বলবো আমরা? আয়নিক যৌগ বলবো।
তার পরবর্তীতে দেখো কোনটা সমযোজী। সমযোজী মানে কি? সমযোজী মানে অধাতু অধাতু। প্রথমটাই দেখো হাইড্রোজেনটা একটা অধাতু, ক্লোরিনও একটা অধাতু, তাহলে অধাতু অধাতু মিলে কি হয়? সমযোজী। এগুলো দেওয়ার কারণ আছে, দেখো কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ডে প্রশ্ন চলে আসছে। দেওয়ার কারণটা কি তাহলে ভাইয়া? দেওয়ার কারণটা হচ্ছে ভাই বুঝো নিচের কোনটা সমযোজী আর আয়নিক যৌগ, এগুলো যদি তুমি একটু ইজি ভেবে ছেড়ে দাও, পরীক্ষার হলে আসার পর তো এরকম যদি এমনি নার্ভাস থাকি স্টুডেন্টরা, থতবোতো যদি খাও তাহলে তো প্যারা, তাহলে তো প্যারা, আসলেই প্যারা। অ্যামোনিয়া অণুতে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা, এই যে একজন একটু আগে বললো যে ইলেকট্রন, দেখো বলছে অ্যামোনিয়া অণুতে কতটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, কতগুলো মুক্ত জোড় আছে। দেখো দেখো ভালো করে খেয়াল করো, অ্যামোনিয়া যখন তুমি অ্যাড করবা, অ্যামোনিয়াটা হচ্ছে এরকম NH3, তাহলে অ্যামোনিয়াটাকে যদি আমি একটু ভাঙি তাহলে জিনিসটা দেখতে হয় এইরকম। দেখো বাবা, সেটা হচ্ছে নাইট্রোজেন, এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 3টা বিজোড় ইলেকট্রন। সো এই দিকে একটা হাইড্রোজেন আসে, এই দিকে আরেকটা হাইড্রোজেন আসবে, এই দিকে আরেকটা হাইড্রোজেন আসবে। এবার মজার ব্যাপারটা একটু খেয়াল করো বাবা, সেটা হচ্ছে এই যে দুইটা ইলেকট্রন, এই যে দুইটা ইলেকট্রন, এই যে দুইটা ইলেকট্রন, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন। বন্ধন জোড় ইলেকট্রন, যারা বন্ধনে অংশগ্রহণ করে, যেইগুলো ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে তাদেরকে বন্ধন জোড় ইলেকট্রন বলে। আর এই যে দেখো উপরের যারা বন্ধনে অংশগ্রহণ করে না, এদেরকে বলা হবে মুক্ত জোড়, মানে তারা মুক্ত, তারা মুক্ত। তাহলে বলছে মুক্ত জোড় কয় জোড়া? উত্তর হচ্ছে এক জোড়া। কেন? উপরে দুইটা মানে কি এক জোড়া না? তাহলে এটা হচ্ছে এক জোড়া, মানে একটা, মানে মনে করেন না এটা একটা, আবার এখানে দুইটা ইলেকট্রন দেখে দুই দিয়ে না, কত জোড়া, জোড়ার কথা জিজ্ঞেস করছে। বুঝতে পারছেন আমার কথা? ঠিক আছে। নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়? সবসময় মনে রাখবা সিলভার রিলেটেড যৌগ যদি পাও, সিলভার আর বেরিয়াম এটা কমন, এগুলো হচ্ছে মোটামুটি কমন থাকে আর কি, এগুলো পানিতে দ্রবণীয় হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি। সো তোমাদের বইয়ে যে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, সো এখানে এই যে সিলভার খোঁজার চেষ্টা করবা, সিলভার করে যশোর বোর্ডে আসা প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডে আসা প্রশ্ন। কোনটি তড়িৎ পরিবহন করে না? সবসময় মনে রাখবো, ওই যে বলে না দাম অনেক বেশি, ডায়মন্ড, ডায়মন্ডের কথা শুনেছ? ডায়মন্ড, ডায়মন্ডের কথা শুনো নাই কখনো? বলো, তোমরাই বলো। ডায়মন্ড খায় না মাথায় দেয়, বলে না অনেক দাম ডায়মন্ডের। বুঝছো? বুঝতে পারছো আমার কথা? দেখো ডায়মন্ড কি? ডায়মন্ড, এই যে দেখো ডায়মন্ড, ডায়মন্ড মনে রাখবা, এটা ইজি। ডায়মন্ড বিদ্যুৎ পরিবহন করে, যেটাকে হীরক বলে। বাংলা দিয়ে ইংরেজিতে ডায়মন্ড বলে, বাংলাতে হীরক বলে। অনেকে জানেও না, অনেকে জানে হীরা, হীরা, হীরা একই জিনিস। ডায়মন্ড আর হীরা একই জিনিস, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। চলো এবার 6 নাম্বার চ্যাপ্টারে যে আবারও বলতেছি, একটু মনে করাই দিই, যারা যারা এই ক্লাসের স্লাইডটা পেতে চাও, হ্যাঁ যারা যারা এই ক্লাসের স্লাইডটা পেতে চাও তাদেরকে আমি বলবো কি তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করে দাও, ইনশাল্লাহ এই ক্লাসের স্লাইডটা পেয়ে যাবা। বুঝছো? চলো আমরা নতুন অধ্যায় শুরু করি। দেখো 6 নাম্বার অধ্যায় শুরু করার আগে একটা কমন সূত্র বলি, এটা আমি লাস্ট দিনও বলেছিলাম। সো কমন সূত্রটা হচ্ছে এরকম, n সমান সমান হচ্ছে w ডিভাইডেড বাই m সমান সমান হচ্ছে v ডিভাইডেড বাই 22.4 ইজ ইকুয়াল টু হচ্ছে n ডিভাইডেড বাই 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23। এইটা একটু সূত্রটা মনে রাখবো। এই সূত্র মনে রাখলে এই যে অণুর সংখ্যা বের করা, মোল সংখ্যা বের করা, আয়তন সংখ্যা বের করা একেবারেই ইজি। পুরা লাইনটা মনে রাখবা, বুঝছো? পুরা লাইনটা মনে রাখবা, ঠিক আছে? যারা শেয়ার দিচ্ছে তাদের তো কোনো প্যারাই নেই, দেখো তারা তো পেয়ে যাবাই ইনশাল্লাহ। সো দেখো n মানে কি? n মানে হচ্ছে মোল সংখ্যা। কি সংখ্যা? মোল সংখ্যা। w মানে কি? প্রশ্নে দেয়া ভর, প্রশ্নের ভর। প্রশ্নে চাইতেও পারে, প্রশ্নে দিতেও পারে। এটা হচ্ছে কি? যৌগের ভর, যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর। তাহলে এখানে দেখো ভালো করে খেয়াল করো, বলছে মোট অণুর সংখ্যা। এই যে দেখো এটা হচ্ছে অণুর সংখ্যা, n মানে হচ্ছে অণুর সংখ্যা। তাহলে এখানে v মানে কি? v মানে হচ্ছে প্রশ্নে দেয়া আয়তন। v মানে কি? প্রশ্নে দেয়া আয়তন। এখন তুমি একটু ভালো করে খেয়াল করো কি কি প্রশ্নের মধ্যে দিয়ে দিছে, এটা একটু ম্যাটার করে। বলছে 44 গ্রাম, তাহলে গ্রাম মানে কি? ডাব্লুর মান। কার্বন ডাই অক্সাইড মানে এই যে প্রশ্নে দেয়া ভর, তাহলে প্রশ্নে দেয়া ভর কি? এম এর মান হচ্ছে কি? এখানে ডাব্লুর মান দিছে 44, এম এর মান কত দিছে? পারমাণবিক ভর আমরা জানি কার্বন ডাই অক্সাইডের 44, এই যে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের পারমাণবিক ভর কত? 44। তাহলে অণুর সংখ্যা কত? মানে n এর ভ্যালু চাইছে। তাহলে তুমি কি পার্ট নিবা? শুধুমাত্র এই পার্টটুকু নাও আর এই পার্টটুকু নাও,
তাহলে কি হবে ভাইয়া দেখো ডাব্লু ডিভাইডেড বাই এম সমান সমান হচ্ছে এন ডিভাইডেড বাই 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23। এবার দেখো ভালো করে খেয়াল করো, ডাব্লুর মান কত দেয়া আছে প্রশ্নে 44, কার্বন ডাইঅক্সাইডের পারমাণবিক ভর 44। তাহলে এখন আমরা এটা বের করতে পারবো না, এন ডিভাইডেড বাই 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23। তাহলে এইটা কাটাকাটি গেলে এইটা জাস্ট এই পাশে আসলে 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23। বুঝছো আমার কথা? তোমরা আমার কথা বুঝতে পারছো বাবারা? বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো বলো? তারপরে এই যে দেখো 0.1 মোল, এই যে দেখো এখানে 0.1 মোল মানে কি, এন এর মান দিছে 0.1 মোল। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কি পারমাণবিক ভর হচ্ছে 40 গ্রাম, 40 গ্রাম না, হ্যাঁ 40 গ্রাম। সো এখানের মধ্যে আমরা এন সমান সমান কি জানি, ডাব্লু ডিভাইডেড বাই এম। তাহলে এখান থেকে আমাকে কি আর শেষ করছি, 2 মিনিট দিয়ে আমাকে আর। সো এখানে দেখো ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে এর ভর কত, মানে প্রশ্নে দেয়া ভর বা চাওয়া ভরটাকে ডাব্লু বলে। তাহলে ডাব্লু সমান সমান হচ্ছে এন ইন্টু এম। তাহলে এন এর মান কত, এন এর মান হচ্ছে 0.1, এম এর মান হচ্ছে 40, তার মানে এটা হচ্ছে 4। উত্তর কোনটা? উত্তর হচ্ছে 4 গ্রাম। এই তো হয়ে গেল। জাস্ট ওই জিনিসটা জানা থাকলে বাকি সব পাবা। এই যে কার্বনে একটি পরমাণুর ভর কত, বের করে ফেলো, নিজেরাও একটু চেষ্টা করো, ওই সূত্রে ফেললেই হয়ে যাবে। সিলেট বোর্ড 16তে আসা প্রশ্ন। 2 গ্রাম খাদ্য লবণ, একটা জিনিস সিয়াম, তুই বলতে পারবি ভাই খাদ্য লবণ যদি প্রশ্নে বলে এটাকে আমি সোডিয়াম ক্লোরাইড ধরবো নাকি পটাশিয়াম ক্লোরাইড নাকি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কি ক্লোরাইড ধরবো? এক্স্যাক্টলি, না এই যে সিয়াম ভাইও কনফিউজড হয়ে গেছে যে ভাই আসলে এটা কনফিউশনের জিনিস তো, কনফিউজ হইতাম না আপনি যদি এমন করে জিজ্ঞেস না করতেন। মানে জানি খাদ্য লবণ NaCl, আপনি যে এমনি মানে জিজ্ঞেস করলেন দেখ খাদ্য লবণে NaCl এর সাথে কিন্তু কিছু পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড থাকে। এখন কথা হচ্ছে খাদ্য লবণ এরা কেন তো মানে ক্লিয়ার বলে নাই। এখন আমি যদি এখানে খাদ্য লবণ, আমি স্টুডেন্টদের কনফিউশনটাও একটু ক্লিয়ার করতে চাই। আমি নিজেও প্রথমে যখন প্রশ্নটা, হ্যাঁ সো ওই যে একজন বলতেছে ভাইয়া সিএম বলে দিল, সো মানে ব্যাপারটাকে এই সবার কনফিউশনটাই দূর করা দরকার। ভাইয়া দেখো তুমি যদি পরীক্ষার হলে এটা পটাশিয়াম ক্লোরাইড দিয়ে করো তাহলে কিন্তু ভুল করবা। সো কেন? কারণ পরীক্ষার হলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডও তো লবণ, আমি কোন লবণ ইউজ করবো সবসময় মনে রাখবা। প্রশ্নে যদি এক প্রধান লবণ অপ্রধান লবণ মানেই তুমি সোডিয়াম ক্লোরাইড ধরবা, ধরে এখানে এন এর মানটা বের করবা, এখানে ডাব্লুর মানটা দেয়া আছে, বুঝছো? সো এটা ক্যালকুলেশনে করে ফেলবা। আয়তন কত, এই যে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তাহলে ডাব্লুর মান কত 5। কার্বন ডাই অক্সাইড মানে কি, কার্বন পারমাণবিক ভর হচ্ছে 44, আয়তন মানে কি ভি চাইছে, আমরা সূত্র কি জানি, ডাব্লু ডিভাইডেড বাই এম সমান সমান ভি ডিভাইডেড বাই 22.4। এখন তুমি এখানে এইগুলোর মান বসাও, এটার মান 5, এটার মান 44, এখন এখান থেকে সাইড চেঞ্জ করে এটা বের করে ফেলো, তাহলে হয়ে যায় ইজি পিজি। তার পরবর্তীতে তোর ডায়লগ মাইরা দিলাম, লেমন স্কুইজি কি? হ্যাঁ লিমন স্কুইজি মুইজি। যেটাই হোক দেখো এখানের মধ্যে বলছে এই যে মাঝে মাঝে ঘনমাত্রা, হ্যাঁ মাঝে মাঝে ঘনমাত্রা দিয়ে আসে, ঘনমাত্রার একটাই সূত্র মনে রাখবা, এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লু ডিভাইডেড বাই এম ভি। এখন কথা হচ্ছে তুমি যদি এখানে 1000 ব্যবহার করো তাহলে অবশ্যই এটা মিলিলিটারে রাখবা, এইটা কিন্তু মনে রাখতে হবে। উপরে যদি 1000 ব্যবহার করো নিচে মিলিলিটার এককে রাখবা। তখন যেটা করবা ডাব্লুর মান কত এখানে বলো তো বাবা, যেটা দেয়া আছে 17.75। এখানে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 250। পারমাণবিক ভর সোডিয়াম সালফেটের বের করো। অনেকে বলবে ভাই সোডিয়াম সালফেটের সংকেতই জানি না, ওই যে লিখে দিলাম, একটু সোডিয়াম সালফেটের ভরটা বের করে এখানে ভরটা লিখে দিবা, লিখে দেওয়ার পর এস এর মান বের করবা। তবে মনে রাখবে এটার এককটা হচ্ছে মোলার অথবা মোল পার লিটার। বের করে ফেলো, পারবে না? ভেরি গুড। একজন বলছে ভাইয়া শেয়ার করে দিচ্ছে, হ্যাঁ শেয়ার করে দিলে তুমি ক্লাসটা শেয়ার করে দিলে পেয়ে যাবে ইনশাআল্লাহ ক্লাসের স্লাইড। দেখো এখানে শতকরা পরিমাণ আরো ইজি। যখন বলবে যে তোমাকে পানিতে দুইটা জিনিস বুঝতে হবে, যৌগটা চিনতে হবে এবং ওই যৌগে কার বের করতে বলছে এটা বুঝতে হবে। শতকরা পরিমাণ মানে 100 গ্রাম হইলে যৌগটা ওই পরমাণুটার পরিমাণটা কত। অর্থাৎ এখানে যেহেতু বলছে পানিতে, মানে যৌগ কোনটা, যৌগ হচ্ছে পানি, তাহলে পানির ভর লিখবা 18। কারণ ওই যৌগের মধ্যে কোনটা পরমাণুর কথা বলছে, হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের ভর 1 গ্রাম, লিখো 1 গ্রাম। কিন্তু এখানের মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে এখানে হাইড্রোজেন আছে কয়টা, 2টা, তাই গুণন 2, সূত্রের 100। এটা আমরা সবাই জানি। এইটা কাটাকাটি করলে হচ্ছে 9, এখানে হচ্ছে 100, তাহলে ওই 9 পয়েন্ট বা 11 পয়েন্ট সামথিং চলে আসবে এখানে। এরকম একটা জিনিস আসার কথা, বুঝতে পারছো?
বুঝতে পারছো? আমি একটু জোরে টান দিচ্ছি কারণ আমাদের অনেক এমসিকিউ। ব্লু ভিট্রিয়ল বের করে ফেলো। ব্লু ভিট্রিয়লের সংকেত কিন্তু দেখ কি লিখছে, সুতে লিখছে, এটা কিন্তু তুতে। হ্যাঁ এটা কিন্তু বাবা তুতে। হ্যাঁ ঠিক আছে, এটা একটু মনে রাখো, তুতে মাঝে মাঝে সরাসরি চলে আসে, তুতের সংকেত কি বা কি বলে এটাকে, ব্লু ভিট্রিয়ল বা তুতে, হ্যাঁ ওই আর কি। কপার সালফেট ইনটু 5 মল কেলাস পানি দিয়ে দিই, এটা একটু মনে রাখবে। এবং আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সিএম তুই কি এটা জানিস, সেটা হচ্ছে আমি পরীক্ষার হলে গিয়ে যদি কপার সালফেট আর 5 মল পানির ভর বের করি তাহলে কিন্তু আমার সময় 2 মিনিট চলে যাবে। সো আমি মুখস্থ করে যাবো এটার ভর হচ্ছে 249.5 গ্রাম। মুখস্থ ছিল তোর? না। হ্যাঁ এই যে দেখো, এটা যদি হিসাব থাকে তাহলে তোর আগে আমি ক্যালকুলেশনটা করে ফেলবো না? তাহলে তোর থেকে আমি জীবন যুদ্ধে আগায় যাবো কি যাবো না? হ্যাঁ তাহলে এই যে যুদ্ধে আগাইতে আগাইতে বুড়া হয়ে এই জন্য তো এত জোর। সেই যে 5 মল পানির ভরও মনে রাখবা 90 গ্রাম। সো এইটা হইলে না ইজি। হ্যাঁ এই যে দেখো জিনিসটা কতটা ইজি, আমার কিন্তু দুইটাই মুখস্থ। দেখ এবার দেখ কত ইজি, 249.5 এনে কিসের পরিমাণ, পানি। পানি কত, পানির ভর আমি মুখস্থ রাখছি 90 ইন্টু 100। দেখ কত জীবনটা কত সোজা, যদি জাস্ট তুমি সবগুলো যৌগের ভর মুখস্থ করতে বলবো না, ব্লু ভিট্রিয়লেরটা মনে রাখবা, যৌগের ভর নিচে। অনেকবার আসে। হ্যাঁ অনেকবার, অনেক 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 অনেক। সো এইটা হচ্ছে ব্লু ভিট্রিয়লেরটা 249.5 মনে রাখবা, বাকিটা হচ্ছে গিয়ে যার ভর বের করতে বলবে বা যারটা বলছে কেলাস পানি কয় মল ছিল 590, উপরে 90 লিখে দিব, ডান। সো গ্লুকোজের ভুল, এটা কেমন সংকেত বলছে, গ্লুকোজের ভুল সংকেত কোনটি, এ কেমন কথা, স্থূলর জায়গায়, আচ্ছা স্থূল সংকেত। বোর্ড পরীক্ষা কিন্তু হয় এরকম ভাই, হ্যাঁ মানে এটার ভুল সংকেত কোনটা, আজব এ কেমন মানে প্রশ্ন যে ভুল সংকেত। আচ্ছা যেটাই হোক, এটা মনে রাখবে, অ্যালডিহাইড তো চিনো, HCHO, অ্যালডিহাইডকে আবার তোমরা গ্লুকোজ বানাই দিও না, মানে মনে রাখবে অ্যালডিহাইডে দেখো তো দুইটা হাইড্রোজেন যোগ করলে কি হয়, CHO এরকম আসে না? তো জিনিসটা আসলে এইভাবে মনে রাখবে, এই যে বুঝছো? বুঝছো? আবার পরীক্ষার হলে লিখো না গ্লুকোজও যায় অ্যালডিহাইডও তা, লিখো না কিন্তু মনে করার জন্য। ঠিক আছে, ঠিক আছে বাবারা। সিয়াম আল্লাহ হাফেজ, আয়। তো এবার ওয়েলকাম আমাদের সিয়াম বস। হ্যাঁ ভুল সংকেত, তুই একটু সঠিক সংকেতগুলো দেখাইস। তো সিয়াম ভাইয়া এখন চলে আসতেছে তোমাদের বাকি দুইটা চ্যাপ্টার নেওয়ার জন্য। পরে বাকি দুইটা পরে আবার 9-10 ওই দুইটা এমসিকিউ আমি দেখাই দিব। তাড়াতাড়ি শেষ করিস, আমার তাহলে নামাজ পড়ে চলে আসি। তোর 20 মিনিট লাগতে পারে না? হ্যাঁ হ্যাঁ চলে আয়। ওকে থ্যাংক ইউ। মাইক্রোফোন পড়তেছি এখন শুধু দেখবা ক্লাসে বিদ্যুৎ চমকাবে, এনার্জি ওয়াও, মানে ফাটাফাটি ঠাস ঠুস ঠাস ঠুস ঠাস। মানে আমি লাইফে সব থেকে বেশি এনার্জি কোথায় দেখছি জানোস? স্টার আমার জলসায়। মধ্যে। না স্টার জলসায় ভাই, মানে আমার মানে আমি দেখতাম না স্টার জলসা, স্টুডেন্টদেরকে একটু ক্লিয়ার করি, আমি যার বাসায় থাকতাম আমার ফুপির বাসায় স্টার জলসা দেখতো, মানে মানুষের কি এনার্জি হইলে ঠাস ঠাস ঠাস, মানে এখানে যে ভুল নিচের স্থূল সংকেত ভুল কোনটা, আমি এভাবে তখন সিয়াম স্থূল সংকেত ভুল কোনটা, তারপর আপনার চেহারা একবার ঠাস, আমার চেহারায় ঠাস, তন্ময়দার চেহারায় ঠাস, তারপরে স্থূল সংকেতের এখানে ঠুস 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 ঠুস, পরে বলতেন না পরের এপিসোডের জন্য অপেক্ষা করো। ঠিক আছে বাচ্চা কাচ্চারা, আল্লাহ একটু মজা দিলাম, ওরা অনেক প্রেসারে আসলে প্যারা নিও না, এত প্যারা নেওয়ার কিছু না, এটাই। পড়াশোনা করতে হবে চিল করতে করতে, ঠিক আছে? থ্রিল থাকবে অল্প একটু, বাকিটা থাকবে চিল, ঠিক আছে? ওকে, সো আসো আমরা এখানে বলি এই বিক্রিয়া হচ্ছে ডেল এইচ এর মান কত। সো এই টাইপের প্রশ্ন অনেক একটু মাঝে মাঝে চলে আসে। এখানে একটা জিনিস তুমি বলবা ভাইয়া এখানে তো হচ্ছে আমার দেয়া নাই, নাইট্রোজেনের বন্ধন শক্তি অক্সিজেনের বন্ধন শক্তি দেয়া নাই, নাইট্রোজেন অক্সাইড নাইট্রোজেন আর অক্সিজেনের বন্ধন শক্তিও আমার দেয়া নাই, আমি এটা কেমনে পারবো? সো ইন দ্যাট কেস আমি হচ্ছে তোমাদেরকে একটা জিনিসই বলবো, এটা কি তাপ হারি না তাপ উৎপাদী বিক্রিয়া, এটা কি মনে আছে অ্যাটলিস্ট? এটা একটা তাপ হারি বিক্রিয়া, অ্যাটলিস্ট আশা করি এটা জানো যে এটা একটা তাপ হারি বিক্রিয়া। আর তাপ হারি বিক্রিয়া যখন হয় তখন ডেল এইচ এর মান পজিটিভ হয়, এন্ড এই ডেল এইচ এর মান পজিটিভ আছে এখানে একটাতেই ডেল এইচ এর মান পজিটিভ আছে, বাকি সবগুলো নেগেটিভ। ওরা তোমাদেরকে বন্ধন শক্তি দেয় নাই, অনেক কিছু দেয় নাই, বাট অপশন সহজ করে দিছে, বুঝছো? ক্লিয়ার? বুঝতে কি পারছো? ওকে, সো হবে কি 180 বলছে একটা জারণ বিজারণ বিক্রিয়ায় বিজারক পদার্থের কি ঘটে মাথায় রেখো। জারণ এখন বুঝানোর যেহেতু টাইম নাই, সো মাথায় রেখো, এটা আমি অনেক ডিটেলসে বুঝাই বাট এখন টাইম নাই, লাস্ট মোমেন্ট, জাস্ট মাথায় রেখো যারা বিজারক তারা নিজে বিজারিত হয় না, তারা নিজে জারিত হয়। যেমন যারা ঘটক, ওরা কি করে বিয়ের ঘটনা ঘটায়, তাই না? তাই ওরা ঘটক, রাইট? ঘটক কি নিজে বিয়ে করে?
বিয়ের ঘটনা কি ওর নিজের সাথে ঘটে না, ও অন্যের বিয়ে ঘটায় দেয়, তাই ও ঘটক। সেরকম বিজারক অন্যের বিজারণ ঘটায়, নিজে জারিত হয়। বুঝছো, নিজে বিজারিত হয় না, নিজে জারিত হয়, অন্যের বিজারণ ঘটায়, তাই হচ্ছে ও বিজারক। নিজে কি হয়? তো বিজারক নিজে কি হয়? জারিত হয়। জারক নিজে কি হবে তাইলে? নিজে জারিত হবে না, বিজারিত হবে। ঠিক আছে, ক খ এর সাজেশন ফারদিন ভাই গ্রুপে পোস্ট দিছে, দেখ খুঁজলেই পাবা। ক খ এর সাজেশন ফারদিন ভাই গ্রুপে পোস্ট দিছে, একটু খুঁজো পাই যাবা। ওকে, তাইলে হচ্ছে এখন খেয়াল করো, এই যে বিজারক কি করে তাইলে নিজে জারিত হয়। এখন খুঁজো নিজে কই আছে, ইলেকট্রন গ্রহণ করে তো কেউ জারিত হয় না। ইলেকট্রন গ্রহণ কি জারণ না, তো ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, কই আছে? বিতে। বুঝছি ক্লিয়ার? ওকে, এখন তুমি ভাবলা জারিত হয়, এখানে আছে জারিত হয়, দাগায় দিলা, ভুল হয়ে যাবে কিন্তু। এখানে কিন্তু আবার বাংলা দিয়ে প্যাঁচ পুঁচ খেলছে। বাংলা মানেই প্যাঁচ ভাই। এই যে ইলেকট্রন গ্রহণ করে জারিত হয় বলছে, কিন্তু ইলেকট্রন আসলে ত্যাগ করে জারিত হয়, তাই বি। ওকে, আচ্ছা, বলছে কোনটি জারক পদার্থ? তো জারক পদার্থ নিজে কি হবে? বিজারিত হবে, মানে নিজে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, জারক পদার্থ নিজে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, করে কি হবে? জারিত হবে, রাইট? ইলেকট্রন গ্রহণ করে যদি জারিত হয়, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে, বিজারিত হয়, তাইলে এখানে কে আছে যে ইলেকট্রন গ্রহণ করতে চায়? খেয়াল করো ভাইয়া, খেয়াল করো, এই যে এই বেটা, ও কিন্তু অলরেডি একটা বন্ধন গঠন করে ফেলছে, সমযোজী বন্ধন। সো ইলেকট্রন গ্রহণ আদান প্রদানের প্রতি ওরা তো একটা নাই, ও অণু গঠন করে ফেলছে। কিন্তু কপার প্লাস ও কি চায়? ও তো ইলেকট্রন গ্রহণ করতে চায়, তাই না? সো ও ইলেকট্রন যদি গ্রহণ করে, ও নিজে কি হবে? বিজারিত হবে। যে নিজে বিজারিত হয় সে কি? জারক। ক্লিয়ার? ওকে, আচ্ছা, বলছে কোনটি বিজারক পদার্থ? বলছে কি কোনটি বিজারক পদার্থ? সো বিজারক পদার্থ এখানে কে আছে বলো? বিজারক মানে কি? নিজে কি হবে? জারিত হবে, নিজেই হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে, রাইট? ইলেকট্রন যা আছে আরো ত্যাগ করবে, করে কি হবে? নিজে জারিত হবে। তাহলে এখানে কার নিজের জারিত হওয়ার ক্যাপাসিটি আছে? ইলেকট্রন আর একটা হইলেও ইলেকট্রন ত্যাগ করার ক্যাপাসিটি এখানে কার আছে? এটা যে পারবা সে একদম কেমিস্ট্রি বস হয়ে গেছে। এটা যে পারবা সে একদম অন্য লেভেলে চলে গেছে। বলো দেখি। পারবা? 4A মুহতাসিনা আমিন। আরে শাবাশ, মুহতাসিনা আমিন, গুড। তারপর আর কে আছো? তাসমিনা তাবাসসুম বলছে এ, হামিমা জান্নাত বলছে এ। ভেরি গুড, ভেরি গুড। এখানে Fe2+ এর এখনো একটা ইলেকট্রন ত্যাগ করার ক্যাপাসিটি আছে। ও কি করতে পারে? ও হচ্ছে Fe2+ ইলেকট্রন ত্যাগ করে Fe3+ বানায় ফেলতে পারে, রাইট? আর হচ্ছে একটা ইলেকট্রন এই যে ত্যাগ করে দিতে পারে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, বলছে ক্রায়োলাইটে ফ্লোরিনের জারণ মান কত? ক্রায়োলাইটে ফ্লোরিনের জারণ মান, এটা কালকের ক্লাসেও ফারদিন ভাই বলছে। ধরো তুমি জারণ মান একদম কাপাকাপি পারো, জারণ মান একদম তুমি ধ্বংস করার মতো পারো, জারণ মান আসলে লিখতে লিখতে খাতা ছিঁড়ে ফেলাবা, এত ভালো পারো। কিন্তু ক্রায়োলাইট কি তুমি চিনো না, তুমি কেমনে জারণ মান বের করবা? সো এখানে হচ্ছে ক্রায়োলাইটের সংকেতটা মনে রেখো। এটা চ্যাপ্টার 10 এ ক্রায়োলাইটের কথা আছে। Na3Al F6, ঠিক আছে? Na3Al F6। সোডিয়ামের জারণ সংখ্যা সবসময় কত হয়? সোডিয়ামের জারণ সংখ্যা সবসময় +1ই হয়, +1। অ্যালুমিনিয়াম কত? +3। তাহলে দেখো সোডিয়াম কয়টা আছে? 3টা আছে। সো +1 × 3 +3 প্লাস ফ্লোরিনেরটা ধরো জানি না, x = 0। তাহলে x এর ভ্যালু কত আসে? দেখো x এর ভ্যালু আসে হচ্ছে, ফ্লোরিনের হচ্ছে x, কয়টা ফ্লোরিন আছে? 6টা ফ্লোরিন আছে। সো 6x আসবে হচ্ছে -6, তাহলে x আসবে হচ্ছে -1। হিসাব করে দেখো অ্যান্সার আসবে -1। গট ইট? ঠিক আছে, বলে আমি ফার্স্ট থেকে অ্যান্সার দিচ্ছি, আমার নাম নিল না। আহারে আহারে, তুমি ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজাও, শ্রাবণ ধারায় নাকি একটা স্যাড মিউজিক বাজায় দাও। তোমার কমেন্ট আর তো স্যাড মিউজিক। আচ্ছা, KMnO4 এ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? ইজি ইজি, করো। পটাশিয়ামে কত? +1। অক্সিজেনে কত? -2। -2 × 4 আছে, তাহলে হচ্ছে এখানে টোটাল আছে হচ্ছে -8। -8 এখানে আছে হচ্ছে +1। তাহলে ম্যাঙ্গানিজ কত হইলে টোটালটা 0 হবে? ম্যাঙ্গানিজ হইতে হবে হচ্ছে +7। মিলায় দেখো হইছে নাকি। ঠিক আছে, মিলায় দেখো, আশা করি হয়ে যাওয়ার কথা।
রাইট? ওকে। বলছে নিচের কোনটি মরিচার রাসায়নিক সংকেত অথবা কোনটি মরিচার সংকেত, যে কোনোটা আসতে পারে। তো মাথায় রেখো Fe2O3.NH2O, কোনো পানির অণু এখানে স্পেসিফিক ভাবে বলে দিবা না কখনো। ওকে, মরিচারটা NH2O দিয়ে চালায় দিবা। ওকে, আচ্ছা, N2 প্লাস 3H2, এই 3 2 এগুলা নিচে নামে নাই কেন? আবার ডেল এইচ কে কি বানায় দিছে, হাই রে ভাই, ডেল এইচ মাইনাস 92 কিলোজুল। এই বিক্রিয়ায় সাম্যাবস্থায় যদি তাপ প্রয়োগ করি তাহলে কি ঘটবে, এটা কি ধরনের বিক্রিয়া, আগে সেটা আইডেন্টিফাই করো। ডেল এইচ এর মান নেগেটিভ, ডেল এইচ এর মান নেগেটিভ মানে এটা কি ধরনের বিক্রিয়া, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কেমন বিক্রিয়া? ডেল এইচ এর মান নেগেটিভ মানে এটা কেমন বিক্রিয়া? এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। বুঝতে কি পারছি? ভেরি গুড, চালাস। সো ডেল এইচ এর মান নেগেটিভ মানে যদি এটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়, দেখো লাসাতেলিয়ার নীতিতে তোমাকে কি পড়ছো না পড়ছো জানি না, অনেক মুখস্থ করছো, অবভিয়াসলি মুখস্থ করে পাগল বানায় ফেলছো এত বড় একটা সংজ্ঞা। বাট মাথায় রাখবা লাসাতেলিয়ার নীতি হচ্ছে সোজা ভাষায় একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় বসে বসে চিল করতেছে, কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় চলে আসছে মানে ও চিল করতেছে, ধরে নাও, ঠিক আছে? সো এই সময় তুমি যেটা করবা ও তার উল্টাটা করবে। তুমি যদি আমি যদি এই রুমে বসে চিল করতেছি, তুমি যদি ধিম করে এসির টেম্পারেচার কমায় রুম ঠান্ডা বানায় ফেলে, আমি কি করব? রুম আবার গরম বানাবো, কারণ আমি আগের টেম্পারেচারে চিল করতেছিলাম, তাই না? তুমি রুম ঠান্ডা করছো, এখন আমি রুম কি করবো, আবার গরম বানায় ফেলবো, যেন আমি আবার আগের টেম্পারেচারে ব্যাক যায় আবার চিল করতে পারি। গট ইট? বুঝতে পারছো? আমি এখানে দাঁড়ায় চিল করতেছি, তুমি আমাকে ডানে সরাই দিলা, আমি কি করব? তুমি ডানে সরাইছো, আমি বামে সরে আসবো, যেন আমি আগের জায়গায় থেকে চিল করতে পারি, আমি আগের জায়গায় ভালো ছিলাম। মনে রেখো, বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে ও এই জায়গায় খুব ভালো আছে, চিল করতেছে। এখন তুমি কি করতেছো, সাম্যাবস্থায় ছিল, তাপ প্রয়োগ করছো, তাপ বাড়ায় দিছো, ও এখন কি করবে? এমন কিছু করবে যেন তাপ আবার কমে যায়। তুমি যা করবা ও তার উল্টাটা করবে, এমন কিছু করবে যেন তাপ কমে যায়। বুঝতে পারছো? তাইলে হচ্ছে এখানে ও এমন কিছু কি করবে, সামনের দিকে গেলে তো তাপ উৎপাদী হয়, তাপ উৎপন্ন হয় আরো। তুমি তাপ বাড়াইছো, ও যদি সামনের দিকে যায় তাপ আরো উৎপন্ন হবে, তাহলে কি হইলো না? ওর কি করতে হবে? তুমি তাপ বাড়াইছো, ওর কমাতে হবে। কোন দিকে গেলে কমবে? তাপ উৎপাদী বিক্রিয়া যদি পিছন দিকে যায় তাহলে তাপ ভারী হয়ে যায়, তখন তাপ কমে যায়। বুঝতে কি পারছি? বুঝতে কি পারছি? বলতেছে এই বি 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 বিক্রিয়া পিছনের দিকে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, সবাই পারছে, গুড, ভেরি গুড। ছোট্ট করে লাসাতেলিয়ার নীতির বেসিক কনসেপ্টটা মাথায় ঢুকাই দিছি, তা এখনো যাদের কনফিউশন আছে আশা করি আর কনফিউশন থাকার কথা না। ওকে, চ্যাপ্টার শেষ। এইটা শুনো, চ্যাপ্টার শেষ মানে এই চ্যাপ্টারে কম এমসিকিউ ভাই, 8টা এমসিকিউ, তাহলে তো এই চ্যাপ্টার পাত্তা দিলেন না। এই চ্যাপ্টার কিন্তু এইগুলা টাইপের এমসিকিউ আসে, যে জারককে, বিজারককে, জারণ কি, এখানে কি জারণ হয়েছে না বিজারণ হয়েছে, এর জারণ সংখ্যা কত, এই বিক্রিয়ায় তাপ দিলে কি হবে, এই বিক্রিয়ায় চাপ বাড়ালে কি হবে, এই কয়েকটা টপিক থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে? বুঝতে পারছি? তারপর হচ্ছে ওই যে আরেকটা আর কয়েকটা টপিক আছে, সেগুলো একটু মনে রেখো। কয়েকটা বিক্রিয়ার নাম দেওয়া আছে না, কয়েকটা বিক্রিয়ার নাম দেওয়া আছে না, সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, পানি যোজন, আর্দ্র বিশ্লেষণ, এই টাইপের বিক্রিয়ার নাম দেওয়া আছে না, প্রতিস্থাপন। ওই বিক্রিয়াগুলো একটু দেখে যাও, বইয়ে যেগুলো উদাহরণ দেয়া আছে, ঠিক আছে? বলতে পারে যে এটা কি ধরনের বিক্রিয়া, কোন একটা বিক্রিয়া দিয়ে দিল, ধরো এটা কি ধরনের বিক্রিয়া, যেমন ধরো হচ্ছে যদি এটা দেখ H2 প্লাস O2, 2H2 প্লাস O2, ওই পাশে গিয়ে হয়েছে হচ্ছে 2H2O। এখন বললো এটা কি ধরনের বিক্রিয়া, বহুপদী সমাপ্তি সূচকে আসলো, যে সংযোজন, 2 আসছে হচ্ছে সংশ্লেষণ, 3 আসছে হচ্ছে প্রতিস্থাপন, ধরো আসছে মন চাইছে প্রতিস্থাপন, ঠিক আছে? অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে বলো? যদি এরকম আসে তাহলে কি হবে, অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার কি হবে? হবে হচ্ছে, বলো, তোমরাই বলো, আমি বলবো না, নিজেরা বলতে থাকো। আচ্ছা, ঠিক আছে। এরপর বলছে হচ্ছে নিজেরা বলার চেষ্টা করো। বলছে এরপর চ্যাপ্টার 8 আমি ঢুকে গেছি কিন্তু। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে, 1 আর 2, ঠিক আছে? সিওতে বলছে 1 আর 2। আচ্ছা, আর কি আর কি সিকিউ সাজেশন দিয়ে দেওয়া হয়েছে রে বাবা। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করবো, আজকে ক্লাস শেষে আমি একটা পোস্ট দিব, ভিডিও করব, সেই ভিডিও কমেন্টে পুরো ড্রাইভ লিঙ্ক থাকবে, যা যা পিডিএফ আছে সব ওর মধ্যে থাকবে, ঠিক আছে? খুশি? ক্লাস শেয়ার দিতে হবে, নাহলে দিব না। ঠিক আছে, ভেরি গুড, হ্যাঁ পারছো। বলছে কোনটার দহনে কম তাপ উৎপন্ন হয়, কার্বন যত কম থাকবে তাপ তত কম উৎপন্ন হবে, সো CH4 হবে অ্যান্সার, ঠিক আছে? মাথায় রেখো।
এরপর যদি এটা বাদ দিয়ে আরো বড় কোনো কার্বন চেইন থাকতো, কার্বন যেখানে কম সেখানে কমতাম। আচ্ছা, বলছে প্রতি বছর জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে কত টন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, হিসাব করো দেখি, বলো। এটা বইয়ের প্রশ্ন একদম। বলবো না আমি। ভাই কি সুন্দর ঝড় বৃষ্টি হচ্ছে, এর মাঝখানে তোমরা বসে ক্লাস করতেছো। তোমরা আসলে রিয়েল ফাইটার। কি হবে? টু কি হবে? এটা কি টু? ভালোভাবে দেখো, মিলিয়ন বিলিয়নের হিসাব গুলায় ফেল না, মিলিয়ন বিলিয়নের হিসাব গুলায় ফেল না, ফোলা পাইন। আচ্ছা, নিচের কোনটি তীব্র ইলেকট্রোলাইটিক? একটা জিনিস মাথায় রাখো, তীব্র ইলেকট্রোলাইটিক যখন তোমার প্রশ্নে দিবে তখন একটা খুব কমন জিনিস মাথায় রাখবা, যত টাইপের লবণ আছে ওরা হচ্ছে তীব্র ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট মানে কি? ইলেকট্রোলাইটের বাংলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। ইলেকট্রোলাইটের বাংলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে? ওকে, অ্যান্সার কি হবে? সি। আচ্ছা, বলছে কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য? মৃদু ইলেকট্রোলাইট কোনটা? কম তড়িৎ বিশ্লেষ্য কোনটা? মৃদু মানে কম তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে, মাথায় রেখো, পানি কিন্তু খুব একটা ভালো তড়িৎ বিশ্লেষণ না। তাই পানির যখন তুমি তড়িৎ বিশ্লেষণ করতে চাও তখন সেখানে তোমার H2SO4 দিতে হয়, রাইট? পানির তড়িৎ বিশ্লেষণে কি দিতে হয়? H2SO4 দিতে হয়, তাই না? ভুল কোনটা ওইটা দিলেই হবে। এটা কমেন্টে দেখলাম অনেকে রিপ্লাই দিচ্ছে, এটা মানে কি? এটা বুঝি নাই। এটা কে কমেন্ট করছে? নিশ্চয়ই আমাদেরই কেউ। ঠিক আছে, ওকে। সো মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে এখানে পানি, পোলাপাইন, বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ক্যাথোডে কোনটা ঘটে? ক্যাথোড আর অ্যানোড। এখন পরীক্ষা যদি অ্যানোড আসে তারপর তুমি কান্নাকারি করবে, ভাইয়া আপনি তো ক্যাথোড পড়াইছেন, আমি তো অ্যানোড আসছে পারি নাই। এটা কইরো না, আমি বলি ক্যাথোড অ্যানোড দুইটা নিয়েই জানো, মাথায় রেখো। ক্যাথোডে বিজারণ হয়, ক্যাথোডে কি হয়? বিজারণ হয়, ঠিক আছে? আর অ্যানোডে কি হয়? অ্যানোডে হচ্ছে, অ্যানোডে কেন লিখছি? অ্যানোড এখানে হচ্ছে জারণ হয়, এটা মাথায় রেখো। সো বিজারণ হয় মানে কি? বিজারণ হয় মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ হয়, বুঝতে পারছি? ক্যাথোডে কি হয়? ইলেকট্রন গ্রহণ হয়। বুঝতে কি পারছো? হ্যাঁ, স্লাইড পাবা। ওকে, আচ্ছা, বলছে গাঢ় NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোনটি উপজাত হিসাবে পাওয়া যায়? গাঢ় NaCl এর যখন তড়িৎ বিশ্লেষণ করো তখন হচ্ছে গিয়ে তোমার ক্যাথোডে চলে যায় H+, ক্যাথোডে কে চলে যায়? H+, আর অ্যানোডে যদিও Cl- যাওয়ার কথা, আবার বলতেছি, অ্যানোডে যদিও Cl- যাওয়ার কথা, কিন্তু যায় কোনটা? যায় হচ্ছে সরি অ্যানোডে যদিও OH- যাওয়ার কথা, যায় হচ্ছে Cl-, ঠিক আছে? যদিও OH আয়ন যাওয়ার কথা সক্রিয়তার বেসিসে, কিন্তু যেহেতু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি থাকে, কেন? কারণ গাঢ় দ্রবণ, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি, তাই আলটিমেটলি কি অ্যানোডে কে চলে যায়? Cl- আয়নটা চলে যায়। তাহলে পড়ে থাকে কে? ক্যাথোডে গেছে H+, অ্যানোডে গেছে Cl-, পড়ে আছে কে? ছিল হচ্ছে, দেখো, ক্যাটায়ন ছিল Na+ আর হচ্ছে H+, আর অ্যানায়ন ছিল হচ্ছে Cl- আর হচ্ছে OH-। এখন হচ্ছে ক্যাথোডে চলে যায় H+ সক্রিয়তার বেসিসে, আর সক্রিয়তার বেসিসে অ্যানোডে তোমার যাওয়ার কথা ছিল OH- এর, কিন্তু যেহেতু Cl- এর ঘনমাত্রা বেশি, ও চলে যায়। তাহলে পড়ে থাকে কি? Na+ আর OH-। তো এই দুইটা মিলে NaOH বানায় ফেলে, বুঝতে পারছি? 6 হবে ডি। ক্লিয়ার? ভেরি গুড বাচ্চা কাচ্চারা। বলছে নিচের কোন ক্যাটায়নটি আগে চার্জ যুক্ত হবে না মুক্ত হবে? চার্জ মুক্ত হবে। ক্যাটায়ন আবার কেন চার্জ যুক্ত হচ্ছে? ওকে, বলো তো কোনটা আগে চার্জ মুক্ত হবে? বলো তো পোলাপাইন, কোনটা আগে চার্জ মুক্ত হবে? সক্রিয়তার সিরিজে কি দেখছো? সক্রিয়তার সিরিজটা মনে করো। আগে শুরুতে সোডিয়াম আছে সক্রিয়তার সিরিজের উপরে, তারপর কি আছে? ম্যাগনেসিয়াম, তারপর কি? জিঙ্ক, তারপর হাইড্রোজেন। এখানে একদম সাজায় দিয়েছে সিরিজটা। সো এইটাই সিরিজ,
মানে সিরিয়ালি এই চারটার মধ্যে এটাই সিরিজ ঠিক আছে। সো সক্রিয়তা সিরিজের উপর থেকে যত নিচে যাও ক্যাটায়নের সক্রিয় মানে আয়নের সক্রিয়তা তত কি হয়, আয়নের সক্রিয়তা তত বাড়ে। আয়নের সক্রিয়তা বাড়তেছে মানে কি, আয়নের সক্রিয়তা বাড়তেছে মানে হচ্ছে ও হচ্ছে আগে চার্জ মুক্ত হইতে চাচ্ছে। সক্রিয়তা বাড়া মানে চার্জ মুক্ত হয়ে আগের অবস্থায় চলে যাওয়া। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে আয়নের সক্রিয়তা বাড়তেছে, কেন বাড়তেছে এটাও আমি ক্লাসে অনেক ডিটেলসে বলি, কিন্তু এই যে লাস্ট মোমেন্ট এখন তোমাদের থিওরি পড়ার টাইম নাই, কেন বাড়তেছে না বাড়তেছে এটা ইম্পর্টেন্টও না তোমাদের জন্য, কিন্তু ক্লাসে মনে হয় আমার স্টুডেন্টরা আর একটু জানুক, তো পড়াবো না, কলেজে ওইটা পড়াবো না, বা কলেজ অ্যাডমিশন কোর্স যেটা ফ্রি কোর্স সেটাতেও পড়াবো না। ঠিক আছে, কলেজ অ্যাডমিশন কোর্স কিন্তু ফ্রি কোর্স বাই দ্য ওয়ে, এটা কি জানো? মানে কলেজ অ্যাডমিশন কোর্সটা বেসিক্যালি কি তোমরা জানো নিশ্চয়ই, বাংলাদেশে 3টা কলেজে ভর্তি পরীক্ষা হয়, নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ আর হচ্ছে হলিক্রস কলেজ। সো এই 3টা কলেজে যেহেতু ভর্তি পরীক্ষা হয় ওদের মানে ওই কলেজ অ্যাডমিশনের জন্য একটা কোর্স অ্যারেঞ্জ করছি আমরা। ব্যাপারটা হচ্ছে আমি পার্সোনালি আমার স্টুডেন্টদেরকে কখনোই বলি না কলেজ অ্যাডমিশনের জন্য টাকা খরচ করতে, বাট যেহেতু ফ্রি কোর্স তো তোমরা চাইলে কোর্সটা করতে পারো। ঠিক আছে, আদারওয়াইজ যদি টাকা থাকতো আমি হয়তো কোর্স প্রমোট করতাম না যদি টাকা লাগতো, কারণ আমি নটরডেম কলেজে ছিলাম। তোমরা যদি আসো, তোমরা আমার জুনিয়র হবা, আমার কলেজের জুনিয়র হবা, আমি আমার জুনিয়রদেরকে বাজে সাজেশন তো দিতে পারি না, তাই না? এনিওয়েজ তো এখানে কি হয়েছে, লাস্টে কি আছে, তো যেখানে যে কোর্সই ছাড়ুক কলেজ অ্যাডমিশনের জন্য টাকা দিয়ে ভর্তি হওয়ার কোনো দরকার নেই, এমন কোনো প্রশ্ন আসে না। ওকে, সো অ্যান্সার কি হবে, সবচেয়ে নিচে কি আছে H+, অ্যান্সার হবে হচ্ছে H+। ওকে, আমি কিন্তু শেষের দিকে আমার নিজের কোন অ্যানায়নটি আগে চার্জ যুক্ত কেন বলতেছে, চার্জ যুক্ত কেন বলতেছে? অ্যানায়ন আছে, ও আবার চার্জ যুক্ত হবে, চার্জ মুক্ত হবে। ঠিক আছে, ওকে, সো ব্যাপারটা হচ্ছে এখন এটা বলো, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? এগেইন সক্রিয়তা সিরিজের দিকে তাকাও, অ্যানায়নেরও একটা সক্রিয়তা সিরিজ আছে, সেটা অনুযায়ী হচ্ছে OH মাইনাসের সক্রিয়তা সবচেয়ে বেশি হয়, সো OH মাইনাস হচ্ছে আগে চার্জ মুক্ত হবে। ড্রাই সেলে অ্যানোড কোনটা? জিঙ্ক, জানা কথা। ড্রাই সেলে কোনটা জারক হিসাবে কাজ করে বলো দেখি, তোমাদের বইয়ে যেটা দেয়া আছে MnO2 দেয়া আছে, বাট ড্রাই সেলের বিক্রিয়াটা বইয়ে ভাই খেয়াল করছেন কিনা, যেরকম দেয়া আছে আসল বিক্রিয়াটা কিন্তু একটু অন্যভাবে হয়, সেটা বইয়ে তোমাদের দেয়া নাই, আমি ক্লাসে পড়াইতাম, এখন বড় হইলে আবার পড়াবো না, আপাতত জেনে রাখো, বইয়েরটা পড়ো, এখন বেশি কিছু লাস্ট মোমেন্টে প্যারা না দিই, বই পড়ো, বইয়ে জাস্ট 3টা জিনিস ভুল আছে, আপাতত এটা মনে রাখো। এক হচ্ছে অবস্থান্তর মৌলের, মানে এইটা মনে রাখা দরকার, আরো ভুল আছে বাট এই কয়েকটা ভুল মনে রাখো। 1 নাম্বার হচ্ছে অবস্থান্তর মৌলের সংজ্ঞা ভুল আছে। 2 নাম্বার হচ্ছে তোমার ওই যে অ্যালকোহলীয় দ্রবণ লাগবে। ঠিক আছে, তোমার হচ্ছে যদি তুমি অ্যালকিন বানাতে চাও, ভাই এটা পড়াইছেন না আজকে, KOH এর অ্যালকোহলীয় দ্রবণ লাগবে, মানে হচ্ছে তুমি হচ্ছে যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে CH3CH2Cl ধরা আছে তোমার, এটার সাথে যখন তুমি NaOH যোগ করবা কি বানানোর জন্য, অ্যালকিন বানানোর জন্য, বইয়ে দেয়া আছে জলীয় দ্রবণ, বাট হবে না, অ্যালকোহলীয় দ্রবণ লাগবে। অ্যালকোহলীয় দ্রবণ ইউজ করলে তুমি হচ্ছে কি পাবা, অ্যালকিন পাবা। ঠিক আছে, এখান থেকে ইথিন পেয়ে যাবা। এই আরেকটা জিনিস ভুল আছে, আরেকটা জায়গায় ভুল আছে, সেটা হচ্ছে এডিপিক অ্যাসিড আর হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, ওইটা 2টা সংকেতে ভুলভাল দেয়া, মানে এডিপিক অ্যাসিডের নিচে লেখা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন নাইলন 66-এ, আর হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের নিচে লেখা এডিপিক অ্যাসিড, এই দুটো একটু সোয়াপ করে নিও, পড়াইছি আমরা এগুলো সব আজকে। ওকে, কই ছিলাম, জারক হিসাবে কাজ করে, হ্যাঁ MnO2। বলছে কোন বিক্রিয়া হাইড্রোজেন একজন প্ল্যান করতেছে, এভরিওয়ান শুনো, ক্লাস শেষে আমরা সবাই ভাইয়াকে বলবো গান শোনাতে, হাসছে সবাই, বললে আমি বসে বসে গান শোনাবো পরীক্ষার আগে, নামাজ কালাম পড় বেটা, পরীক্ষার আগে গান শুনতেছে। আচ্ছা, বলছে কোন বিক্রিয়ায় হাইড্রোজেন বোমা তৈরির মূল ভিত্তি, সো হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। আচ্ছা, এরপর হচ্ছে বলছে এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া, এই বিক্রিয়া কি হয়েছে, ফিউশন বিক্রিয়ায়, মাথায় রেখো 2টা যুক্ত হয়ে বড় হয়, এই ফিউশন আর ফিশন। হ্যাঁ দেখো, ফিশন আর ফিউশন বড় কোনটা, মানে দেখতে বড় কোনটা, বানান বড় কোনটা, ফিউশনের না, তো ফিউশন হচ্ছে 2টা যুক্ত হয়ে বড় হয়, এটা মনে রাখো। ঠিক আছে, আর ফিশন ছোট, বানানে নাই, তো এটা ছোট, তাই এখানে হচ্ছে বড়টা ভেঙে ছোট হয়ে যায়, এটা মাথায় রেখো। তো এখানে কি হয়েছে, 2টা যুক্ত হয়ে বড় একটা বানাইছে, তাহলে এটা কি হবে, যেহেতু বড় বানাইছে তো বড়টা হবে ফিউশন হবে, বুঝছো? ওকে, এরপর হচ্ছে এটা কি হয়েছে, দেখো এখানে হচ্ছে আগে ছোটটা ছিল, ছোটটা ভেঙে হচ্ছে আরো 2টা জিনিস হয়েছে। এখন তুমি আমাকে একটা জিনিস বলো, সে জিনিসটা হচ্ছে এটা হিসাব করে করা যায়, তারপরে হচ্ছে বলি যে এখানে এক্স একটা কিছু উৎপন্ন হয়েছে, সেখানে
এ যেটা আছে এটার মান কত হবে? এটা কি তোমরা হিসাব নিকাশ করে বের করতে পারবা? এটা কি হিসাব নিকাশ করে বের করতে পারবা? পারবা? অ্যান্সার কি হবে বলো তো, চেষ্টা করো। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে হচ্ছে 92। ঠিক আছে, ঠিক আছে, একটু হিসাব করে দেখো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ও শেষ শেষ হয়ে গেছে। আর কত বাড়াবি? আর কত বাড়াইতে চাস? শরীরে কি শক্তি এখনো বেশি? আচ্ছা দাঁড়া আমি দেখি আমার মাইকের ভিতরে ঢুকো, চলে যাবে। হ্যাঁ, তোমরা চলে যাও না, ফারদিন ভাই মাইক পড়তেছে। ফারদিন ভাই মাইক্রোফোন ছাড়া ক্লাসে ঢুকে গেছে। তো এখন পরের দুইটা চ্যাপ্টার ফারদিন ভাই পড়াবে। আচ্ছা, এটা একটু কি এক্সপ্লেইন করে দিই, আপনি মাইক্রোফোন পড়েন। দেখো, খেয়াল করো, এখানে হচ্ছে আমার টোটাল ভর সংখ্যা কত? 235, রাইট? এখানে ভর সংখ্যা কত? 235। ভর সংখ্যার মধ্যে তো নিউট্রন সংখ্যাও কাউন্ট হয়। তাহলে এই দুইটা মিলে আমি যদি হচ্ছে প্রোটন নিউট্রন টোটাল কয়টা আছে হিসাব করো। এখানে প্রোটন নিউট্রন মিলে আছে 235। এখানে মাথায় কত লেখা? 1। 235 প্লাস 1 করবা, ঠিক আছে? ঠিক আছে। আর এই পাশে কত আছে? এই পাশে দুই পাশে সমান থাকতে হবে। 141 প্লাস 3টা নিউট্রন আছে, তার মানে এটার ভ্যালু আমি জানি না, এটার ভ্যালু ধরো a প্লাস 3টা নিউট্রন, 3 × 1 কত হয়? 3। এবার হচ্ছে এর ভ্যালু এখান থেকে বের করে ফেলো, ঠিক আছে? দেখাই দিলাম। অনেকে বলতেছে ভাই কেমন হিসাব, এটা যাতে একটু দেখাই। কই চলে যাচ্ছিস? আমি চলে যাচ্ছি বলতে আমি আসবো আবার। ফারদিন ভাই হচ্ছে 9-10 দেখাই দিবে। আমি হচ্ছে, আপনি কি 9-10 দেখাবেন? 9-10 দেখাবে। আমি হচ্ছে লাস্টে এসে তবে 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 আরেকটা কথা, সেটা হচ্ছে যেহেতু 6টার কাছাকাছি বেজে যাচ্ছে, তাদেরও রিভিশন দেওয়ার একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে 9 এবং 10 নাম্বার চ্যাপ্টার কিন্তু অনেকটা থিওরিটিক্যাল, সুতরাং এই দুইটা কিন্তু আমার হয়তো 5-10 মিনিট আমি শেষ করে দিব। আর একটা কথা, 11 নাম্বার চ্যাপ্টার অলরেডি পড়িয়ে দিয়েছি আমরা সকালবেলা। সো যারা যারা করনি তারা করে ফেলবা। ওই পার্টটুকু এমসিকিউ এর পার্টটা তো তুই দেখাই দিছিস, ওই পার্টটা একটু রিভাইজ করে ফেললো। ভাইয়া এসে শুধুমাত্র 11 এবং 11 তো না 12 নাম্বার একটা চ্যাপ্টার মনে হয়, শুধুমাত্র একটা নাম্বার চ্যাপ্টার। মাহমুদ, 1 মিনিট ভাই, মাহমুদা চৌধুরী কমেন্ট একটু বলে দেব। বলছে ভাই আমরা অ্যালকোহলীয় দ্রবণ লিখলে কি স্যার মার্কস দিবে খাতায়? স্যার যদি মার্কস না দেয় তাহলে ওই স্যারের খাতা চেক করা উচিত না। ঠিক আছে, একদম বোল্ড একটা স্টেটমেন্ট দিলাম। যদি মার্কস না দেয় ওই স্যারের কেমিস্ট্রি খাতা চেক করা উচিত না। কারণ আমরা ছোট ছোট দুইটা মানুষ, যদি আমরা এটা জানি তাহলে স্যার কেন জানবে না? অবশ্যই জানবে, মার্কস দিবে। ঠিক আছে, ওকে। তাহলে আপনি শেষ করার সময় মজু নিয়ে আসতে বলছে, নিয়ে আসিস। নিয়ে আসবে কিন্তু খাইতে পারবে না, আমি খাবো। ঠিক আছে বাচ্চা কাচ্চারা, চলো শুনো আমি বলি। 10টা মিনিট সময় দাও আমাকে। 9 নাম্বার 10 নাম্বার যেহেতু থিওরিটিক্যাল, এখানে তো বুঝানোর তেমন কিছুই নাই। শুধু বুঝানোর, যেমন একটু দেখিস তো সাউন্ড শোনা যায় কিনা। যাই হোক, সো বুঝানোর যে তোমরা কি আমার সাউন্ড টাউন্ড শুনতে পারতেছো ঠিকঠাক মতো, নাকি সবকিছু হাওয়ার উপর দিয়ে যাচ্ছে? বলো, সাউন্ড কি শোনা যাচ্ছে? অল ক্লিয়ার, রাইট? দেখো ভালো করে খেয়াল করো, এই যে দেখো এখানের মধ্যে প্রশ্নগুলো, লেবু বা কমলায় কোন অ্যাসিড থাকে? এই যে তোমার প্রথম পেজের মধ্যে দেখবা, এই 9 নাম্বার চ্যাপ্টারের মধ্যে কমলা লেবুতে কি থাকে, টার্টারিক অ্যাসিডে কি থাকে, আর কি বলি টার্টারিক অ্যাসিড নিজে তো, তেঁতুলে কি থাকে, তারপর হচ্ছে গিয়ে তোমার ভিনেগারে কি থাকে, চায়ের মধ্যে কোন অ্যাসিড থাকে। সুতরাং এই যে পার্টগুলো আছে, কোন যৌগের মধ্যে কোন অ্যাসিডটা বিদ্যমান থাকে, এই প্রশ্নগুলো বা এই পার্টগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড পরীক্ষায়। সো এগুলো মনে রাখতে হবে। যেমন তোমরা কেউ বলতে পারবা লেবুর মধ্যে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড, এগুলো মুখস্থ বাবা, এগুলো মুখস্থ, মানে আমার সাথে মিলায় যাবা, তাড়াতাড়ি হচ্ছে উত্তর দিতে হবে। ভিনেগারে কোন অ্যাসিড থাকে? ভিনেগারের সংকেতটা মনে রাখবা, CH3COOH। ইথানোয়িক অ্যাসিডের কোনো বইয়ে 4 থেকে 10%, কোনো বইয়ে 6 থেকে 10% জলীয় দ্রবণের কথা বলে দিয়েছে। সুতরাং ভিনেগার এর মধ্যে কি বলবো আমরা বলো তো? এই যে ইথানোয়িক অ্যাসিড, কোথায় ইথানোয়িক অ্যাসিড? সি নাম্বার ইথানোয়িক অ্যাসিড আমরা পেয়ে গেছি। এগুলো মুখস্থ থিওরিটিক্যাল জিনিসপত্র। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুল তো খাইছো সবসময় মনে রাখবা। টার্টারিক অ্যাসিড, টাইটানিক তো দেখছো মুভিটা, টাইটানিক দিয়ে মনে রাখবা, তেঁতুল হচ্ছে টার্টারিক অ্যাসিড থাকে। সো এই অ্যাসিডের নামগুলো খুবই ইম্পর্টেন্ট। নিচের কোনটা? টেনিক অ্যাসিডে থাকে। এই যে দেখো টেনিক, মানে মানুষ যখন পেনিকে ভুগে, মানে পিনিকে ভুগে, মানে ব্যাপারটা এরকম যে অনেক বেশি পিনিক লাগতেছে, হ্যাঁ, সো মাথা ঘুরতেছে, চক্কর দিচ্ছে, মাথাটাতে কিছু ভাল লাগতেছে না, তখন আমরা কি করব? মানে চা খাবো, অবশ্যই চা খাবো। ওইটাই আর কি, টেনিক পিনিক এক দিয়ে মনে রাখো, মানে আপাতত কালকের দিনের জন্য মনে রাখো, এছাড়া লাইফে কিন্তু আর কখনো আসবে না এই জিনিস, বুঝছো? যাই হোক, এই জিনিসগুলো এভাবে মনে রাখবা। পরে দেখো পেপসি, স্প্রাইট, কোকা কোলায় কোন অ্যাসিড থাকে? ওরে আল্লাহ রে আল্লাহ, যত সকল ড্রিঙ্কস আছে সবগুলো ড্রিঙ্কসের কথা বলে দিছে। কি কি ড্রিঙ্কস? পেপসি, স্প্রাইট, যাই থাক না কেন, উত্তর হচ্ছে কার্বনিক অ্যাসিড, H2CO3। কি উত্তর? উত্তর হচ্ছে
কার্বনিক অ্যাসিড। বলায় বয়কট লেখা থাকে। ও আচ্ছা, কোকা কোলায় তো বয়কট বাবা, এই স্প্রাইটেও তো বয়কট, বয়কট, পেপসি সব বয়কট। বয়কট, এইগুলো কিন্তু বয়কট বাবা। প্রশ্ন আসলে প্রশ্নের উত্তর আবার বয়কট কইরো না, হ্যাঁ। সো টিচার কিন্তু নাম্বার দিবে, হ্যাঁ হইতে পারে, ও আসতে পারে যে কোকা কোলায় কোন অ্যাসিড থাকে, হ্যাঁ এগুলো বোর্ডের প্রশ্ন। বললা ভাই আমি বয়কট করলাম, আমি উত্তর করব না, তাইলে কিন্তু তোমার টিচারও তোমার নাম্বারটা বয়কট করে দিবে, বুঝছো? ঠিক আছে। সো কার্বনিক অ্যাসিডের সংকেতটা কেন শেখা জরুরি? মাঝে মাঝে অপশনগুলোতে এরকম যৌগের সংকেতগুলো দিয়ে দেয়, সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? তার পরবর্তী এই যে টার্টারিক অ্যাসিড, একটু আগে বললাম না টার্টারিক অ্যাসিড কোথায় থাকে, তোমরাই বলো। টার্টারিক অ্যাসিড, ওই যে বলছি না টাইটানিক দিয়ে মনে রাখবো, এই কোনটা কোন যৌগটার মধ্যে বা কোন খাবারের মধ্যে কোন অ্যাসিডগুলো বিদ্যমান আছে, এইগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। তার পরবর্তীতে দেখো নিচের কোনটা দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড সবসময় মনে রাখবা, দুর্বল অ্যাসিড কয়েকটা ভাবে চেনা যায়, তার মধ্যে অন্যতম জিনিস লাস্টে যদি তুমি COOH এই সিলটা যদি দেখো, এই জৈব অ্যাসিডের যদি সিলটা তুমি দেখো COOH এর যদি সিলটা দেখো, তাহলে সেটা হচ্ছে গিয়ে তোমার দুর্বল অ্যাসিড। সো পরীক্ষার হলে গিয়ে যদি প্রশ্ন দেখো যে ভাইয়া COOH মানে তুমি চোখ বন্ধ, দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড মানে প্রথমে অপশনের মধ্যে খুঁজতে হবে COOH আছে কিনা, যদি থাকে চোখ বন্ধ করে ওটার উপর সিল মেরে দিয়ে আসবা, বুঝছো আমার কথা? ভেরি গুড। তারপরে দেখো কোনটা দুর্বল অম্ল, ওই একই কথা, এখন COOH আছে না, এবার তো বিপদে পড়লাম ভাই, COOH না থাকলে কি করব? তখন ওই যে ড্রিঙ্কসে যে আপনি যে একটু আগে বয়কট করলেন, কি অ্যাসিড ছিল? কার্বনিক অ্যাসিড, দুর্বল কার্বনিক অ্যাসিড, ওই যে ড্রিঙ্কস যে খাও এই অ্যাসিডটা দুর্বল। আচ্ছা তুমি বলো, এই যে ড্রিঙ্কসের মধ্যে কার্বনিক অ্যাসিড আছে, এটা যদি শক্তিশালী থাকতো, পাকস্থলী বলতে কিছু থাকতো, থাকতো কিছু, খাওয়ার সাথে সাথে তো রাব্বি জিতনি ইলমা হয়ে যেত তোমার পাকস্থলী, এটা সিয়াম বলে, সিয়ামের ডায়লগ না? ঠিক আছে, দেখো কোনটা জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়। দেখো টিচাররা কিরকম একটু দুষ্টামি প্রশ্ন করতে পারে, অর্থাৎ একটু আগে দিতেছিল কোনটা দুর্বল কোনটা শক্তিশালী, এবার উনি একটু প্রশ্নের মানে হচ্ছে টাইপটা একটু চেঞ্জ করলো। কিরকম করে চেঞ্জ করলো বলো? সম্পূর্ণরূপে, সম্পূর্ণরূপে যারা আয়নিত হয় তারা হচ্ছে সবল অ্যাসিড হয়। কোন অ্যাসিড হয়? সবল অ্যাসিড হয়। সো সবল অ্যাসিড কোনটা সবসময় মনে রাখবা, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে সবল, বাকি সাইট্রিক অ্যাসিড যেগুলো আমরা খাই, যে অ্যাসিডগুলো আমরা খাবারে গ্রহণ করি, এগুলো সবগুলো দুর্বল। সো দেখো একটা জিনিস ভালো হলো না, দুর্বল অ্যাসিডের নামগুলো তোমরা পেয়ে গেলে, একসাথে 3টা দুর্বল অ্যাসিডের নাম, এগুলো মুখস্থ রাখবা। ইথানোয়িক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এগুলো খাওয়ার অ্যাসিড, খাওয়ার অ্যাসিড দুর্বল হয়। আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিড খাইতে যাইও না, তোমার পাকস্থলীর মধ্যে কিন্তু একটা অ্যাসিড আছে, তোমাদের সিএম ভাইয়া পড়াইছিস না, পাকস্থলীর মধ্যে কিন্তু খুবই শক্তিশালী একটা অ্যাসিড আছে, সেটা কিন্তু হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝতে পারছো বাবা? ভেরি গুড। পানিতে দ্রবীভূত ক্ষারককে কি বলে? ছোট বাচ্চার সংজ্ঞা, হ্যাঁ এগুলো তো সংজ্ঞা বাবা, এগুলো সংজ্ঞা, সংজ্ঞা তো জিনিস আসলে হ্যাঁ সারা জীবন পিটাইলেও তো আমি তোমারে বুঝাইতে পারবো না, তোমাকে এটা মুখস্থ রাখতে হবে, বুঝছো? পিডিএফ কই? পিডিএফ পাবা, পাবা, পিডিএফ পেয়ে যাবে। ক্লাসটা যারা শেয়ার করোনি শেয়ার করে দাও, ইনশাআল্লাহ তোমাদের হাতের কাছে পিডিএফ চলে যাবে। ভাই ভাবছি যে একটা পোস্ট দিব, একটা ড্রাইভ লিংক, সব পিডিএফ ওই ড্রাইভ লিংকে একসাথে দিব, তো জোস, তাহলে বারবার খুঁজতে হবে, বারবার খুঁজতে হবে। তো সিএম ভাইয়া দায়িত্ব নিল, যত রকম আমাদের অর্গানিক কেমিস্ট্রি, তারপর হচ্ছে গিয়ে তোমার এই সিকিউ, তাও সিকিউ এর সাজেশন, মানে বোর্ডে কোন কোন বোর্ডগুলো ইম্পর্টেন্ট এটার সাজেশন, তার পরবর্তীতে হচ্ছে কি এই যে এমসিকিউ পিডিএফ যা কিছু আছে, ওরা কি হজম করতে পারবে? মানে তোর তো ড্রাইভ লিংক লাস্ট মোমেন্টে দেখবে, হ্যাঁ হ্যাঁ, মানে জাস্ট উল্টায় উল্টায় দেখবা, উল্টায় উল্টায় দেখবা, মানে গতকালকে থেকে যতগুলো জিনিসপত্র হয়েছে সবগুলো গুছায় একসাথে দিয়ে দিবে। এক্স্যাক্টলি, একবার রাতে ঘুমানোর আগে বা খাওয়ার সময় একটু এভাবে উল্টায় উল্টায় দেখবা জিনিসগুলো, সব তো পড়ানোই হইল। হ্যাঁ ঠিক আছে, কোনটা ক্ষার নয় মনে রাখবা, মনে রাখবা এই বইয়ের মধ্যে একটাই উদাহরণ দেওয়া আছে, এই যে এইটা মনে রাখবা। ক্ষার হইতে গেলে কি হইতে হয়? হাইড্রোক্সাইড থাকতে হয়, পানির মধ্যে দ্রবণীয় হইতে হয়। সো ক্ষার হওয়ার শর্ত কয়টা? শর্ত এটা মনে রাখবা দুইটা, একটা হচ্ছে হাইড্রোক্সাইড থাকবে, আর একটা কি থাকবে? আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় হইতে হবে, পানিতে দ্রবণীয় হইতে হবে, এই দুইটা হইতে হবে। সো এইটাতে হাইড্রোক্সাইড আছে বাট এটা পানিতে অদ্রবণীয়, যার কারণে এটা আসলে ক্ষার না। বুঝছো? বুঝছো? এগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, কোনটা ক্ষার নয় পাইছি। এই যে দেখো ফেরাস ক্লোরাইড দ্রবণে কয়েক ফোঁটা পটাশিয়াম হাইড্রোক্সাইড যাই যোগ করো না কেন, কয়েকটা যৌগের নাম লিখে দে, গতকালকে সিকিউ সলভিংও লিখাই দিছি। আয়রন যদি তুমি পাও 3+, এই যে ফেরাস মানে কি? ফেরাস মানে আয়রন 2+, আয়রন 2+, এগুলো কালার মনে রাখতে হবে। এটা হচ্ছে ফেরিক, ফেরিক, এটা হচ্ছে এগুলো লিখে নিবা, এটা হচ্ছে ফেরাস। তো ফেরিকের ক্ষেত্রে এটা হয় হচ্ছে বাদামি, আর ফেরাসের ক্ষেত্রে এটা হয়
সবুজ। তার পরবর্তীতে কপার 2+, এই ক্ষেত্রে এটার কালার হয় নীল কালার। এর বাইরে দুইটা আছে জিঙ্ক 2+, আর একটা আছে অ্যালুমিনিয়াম 3+। এইগুলো একটু মনে রাখবা। এই মানে মেইন ফোকাসে থাকবে আয়রন, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম। এই দুইটা জিনিস থাকলে এদের সাদা অর্ধক্ষেপ দেখা যায়। বইয়ের মধ্যে এই কয়েকটা দেয়া আছে, বাবারা রিকোয়েস্ট করি এই কয়েকটার কালারগুলো একটু মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ করে যায়। যদি না করেন তাহলে কিন্তু বিপদ আছে, ভয়াবহ রকমের বিপদ। পরীক্ষায় প্রশ্ন আসবে, সিকিউতেও আসে। গতকালকে যে তোমার সিএম ভাইয়া বলতেছিল, ভাইয়া আপনি এত কষ্ট করে লিখে দিচ্ছেন, এগুলো তো দেখছিস মনে হয়, এগুলো লিখে দিচ্ছি। এক জিনিস বারবার কখন টিচার লিখায়, যখন জানে টিচার যে এখান থেকে প্রশ্ন আসবে। 9 নম্বর চ্যাপ্টার থেকে সিকিউ প্রশ্ন আসলে এখান থেকে আসবে। সো এটা কি হবে বলতো, ফেরাস ক্লোরাইড মানে কি Fe2+। সো এই যে FeCl2 এর কথা বলছে, ক্লোরাইড যেহেতু ক্লোরিন থাকবে, তাহলে এখানের মধ্যে এটা কি হবে, সবুজ কালার। নীল অর্ধক্ষেপ দেয়, অলরেডি বললাম না, দেখছো এই যে দেখো নীল কোনটা দেয়, এই যে কপার 2+। তার মানে এই যে দেখো কপার কোথায় আছে, এই যে কপার 2+। উত্তর হচ্ছে এটা। কোন অর্ধক্ষেপ লালচে বাদামি কোনটা দেয়, এই যে দেখো এই যে বাদামি Fe3+। তাহলে আয়রন 3+ খুঁজো, এই যে দেখো আয়রন, এই যে দেখো কই আয়রন, এই যে দেখো 3টা হাইড্রোক্সাইড মানে আয়রন 3+। তাহলে উত্তর হচ্ছে এটা। মানে আমি কিভাবে খুঁজবো, যদি আমি এখানে দেখি 3টা ক্লোরিন তাহলে আমি বুঝবো এটা 3+। আমি যদি এখানের মধ্যে 2টা ক্লোরিন দেখি তাহলে এটা 2+। আবার সেম ভাবে আমি যদি এখানের মধ্যে 3টা হাইড্রোক্সাইড দেখি তার মানে এখানে কি বুঝবো 3+। আমি যদি এখানের মধ্যে 2টা হাইড্রোক্সাইড দেখি তার মানে এটা কি 2+। তবে একটা জিনিস মনে রাখবা, সেটা নাইট্রেট দিয়ে দিতে পারে। FeNO3 না 2 জানি 3, হ্যাঁ 3। এখানের মধ্যে যদি 2 দেয় তাহলে বুঝবা এটা 2+। মানে এটা স্টুডেন্টরা ভয় পায়, NO3 আয়নটার সাথে খুব বেশি একটা পরিচিত না, তো 3+ হইলে NO3 এখানের মধ্যে হচ্ছে 3 দেয়। এই তো এই কয়েকটা একটু মনে রাখবা, মানে কোনটার পাওয়ার কখন কিভাবে কোনটা হবে। পিডিএফ কোথায় থাকে, গ্রুপে পেয়ে যাবা বাবা। এই যে দেখো অ্যালুমিনিয়াম, এই গ্রুপেই পাবা। অ্যালুমিনিয়াম তো আমরা অলরেডি পড়ছি, সাদা কালার। সো এটা হচ্ছে কি কালার, সাদা কালার। এই যে লালচে বাদামি, আল্লাহ রে জীবনটা ভরে গেছে এই কালারগুলো দিয়ে। এই যে দেখো বাদামি ছিল আয়রন 3+। এগুলো তো তোমাদের বলার কথা। সো দেখো আয়রন 3+, এটা হচ্ছে লালচে বাদামি। কি পরিমাণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রে বাবা, কত ভাবে আসছে। জিঙ্ক আয়ন সোডিয়াম হাইড্রো, ওইটা মরে যাক। এটা কি জিঙ্ক, ভাইয়া কি বলছে একটু আগে, ভাইয়া এই যে জিঙ্ক আর অ্যালুমিনিয়াম দেখা মানে ঝাঁপিয়ে পড়বা সাদা। কোনো কথা নাই। এই যে জিঙ্ক মানে কি, জিঙ্ক মানে হচ্ছে সাদা। জিঙ্ক মানে কি, জিঙ্ক মানে হচ্ছে সাদা কালার। কি কালার, উত্তর হচ্ছে সাদা কালার। তার পরবর্তীতে কি, এই যে দেখো আয়রন, এই যে দেখো FeCl, এই যে দেখো Fe3+। তার পরবর্তীতে সোডিয়াম। আমরা Fe3+ মানে কি জানি, Fe3+ মানে হচ্ছে বাদামি। কি জানি, Fe3+ মানে কি জানি, বাদামি। তার মানে এখানে কি কালার হবে, বাদামি হবে, লালচে বাদামি। বুঝতে পারছো আমার কথা? আসো, জীবনে সব থেকে হতাশকারী একটা অধ্যায়। হাসিস কেন, তোকেও হতাশ করছে? হ্যাঁ, আমাকে তো হতাশ করছে, মানে খুবই অপছন্দজনক। আমি যখন ক্লাস 10-এ প্রথম অনলাইন ব্যাচে ক্লাস নিতে আসছিলাম, আমাকে এই অধ্যায়টা ধরাই দিছিল। এবং সিয়াম সুন্দর মতো বলছিল, সিয়াম তুই মনে হয় না স্বাধীন ভাই ছিল, তাহলে স্বাধীন ভাই ছিল। তা আগে বলে ফারদিন তুমি অধ্যায়টা নিয়ে নাও। সো মেইন যে জিনিসটা থাকতেছে এখানের মধ্যে, আমরা এখন কয় নাম্বার চ্যাপ্টারটা খুলবো, আমরা এখন হচ্ছে গিয়ে তোমার 10 নম্বর চ্যাপ্টারটা পড়বো, কেমন? সো 10 নম্বর চ্যাপ্টারটা যেহেতু পড়বো, জাস্ট আমি তোমাদেরকে স্লাইডগুলো দেখাবো, তুমি জাস্ট উত্তর দিয়ে যাবা, উত্তরগুলো কিরকম হবে আসলে। সো এখানের মধ্যে দেখো কোন ক্যালসিয়াম, সো দেখো ক্যালসিয়াম, কোন ক্যালসিয়াম যৌগ প্রকৃতিতে প্রচুর পরিমাণ পাওয়া যায়। সো মনে রাখবা, সব সময় মনে রাখবা, এটা হচ্ছে চুনা পাথর। চুনা পাথরের সংকেত কি, ক্যালসিয়াম কার্বনেট। সো এখানের মধ্যে কি থাকে, ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়াম যৌগটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। তার পরবর্তীতে দেখো কোনটিকে বিরল ধাতু বলা হয়। বিরল মানে সহজে পাওয়া যায় না, দামটাও একটু বেশি। সবাই জানো গোল্ডের দামটা একটু বেশি, এটা প্রকৃতিতে পাওয়াও যায় না। এটা হবে উত্তরটা কি, গোল্ড। বাট একটা জিনিস মনে রাখবা, গোল্ডের থেকে কিন্তু প্লাটিনামের দাম আবার বেশি। বুঝতে পারছো? তার পরবর্তীতে দেখো পলি সঞ্চিত হয়ে যে শিলা হয় তাকে কি বলা হয়, কি বলা হয়? এক্স্যাক্টলি, পাললিক শিলা। পলি জমা হয়েছে, হ্যাঁ পলি জমা হয়, তাহলে পলি যদি জমা হয় তো পাললিক শিলাই হবে, তাই না? ঠিক আছে। লোহার আকরিক কোনটা, লোহাকে ইংরেজিতে কি বলা হয়, ম্যাগনেট। তো এটা শিলাকে আমরা বলবো ম্যাগনেটাইট। বুঝতে পারছো আমার কথা? তার পরবর্তীতে দেখো টাইটেনিয়ামের আকরিক কোনটা থেকে খনিজ আহরিত হয়, এটা হচ্ছে
রুটাইল, এইগুলো আসলে ভাই বুঝানোর কিছু নেই, জাস্ট তোমাদেরকে দেখাই দিয়ে যাচ্ছি, তোমরা দয়া মায়া করে ভালো করে দেখেছো, আমার মতো এত ফাঁকিবাজি করে দেখো না। 1 সেকেন্ডের স্থায়িত্বকাল কিন্তু ব্রেইনে থাকবে না, বুঝছো। তার পরবর্তীতে কোন আকরিক দূর করার জন্য ভিন্ন ধরনের প্রকাশ করে, কোন আকরিক থেকে খনিজ মল দূর করার জন্য, জোক রাসার বা বলক রাসার, এগুলো একটু দেখে নিবা। ক্রোমাটাইটের সংকেত, দেখো ক্রোমাটাইটের সংকেত তো পড়তেছে, এছাড়া 10 নম্বর চ্যাপ্টারে একটা বক্স দেয়া আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন যৌগের সংকেত বিভিন্ন রকম দেয়া আছে, একটা জায়গায় বক্স করে সুন্দর করে গুছাই দেয়া আছে। আর একটা জিনিস আছে হচ্ছে 24 ক্যারেট সোনার মধ্যে কতটুকু কি থাকবে, কতটুকু বিশুদ্ধ গোল্ড পাওয়া যায়, এইগুলোর মান একটু মনে রাখবা। তো এটা কি হবে বলো তো, ক্রোমাটাইট Fe2O Cr2O3। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বাণিজ্যিকভাবে কোন ধাতুকে নিষ্কাশন করা হয়। সো ওই বললাম আগের মতো থিওরিটিক্যাল, এগুলোকে জিঙ্কে আসলে করা হয়। তার পরবর্তীতে যদি বলি বাত্তা চুল্লি কোন ধাতু নিষ্কাশন করা হয়, উত্তর হচ্ছে আয়রন। কি উত্তর হচ্ছে আয়রন। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, বুঝছো। লেড সালফাইডকে কি আকরিক বলা হয়, উত্তর হচ্ছে গ্যালেনা। লেড সালফাইড আকরিককে কি বলা হয়, গ্যালেনা বলা হয়। আমার সাথে একটু দেখে নাও, জিনিসগুলো ইম্পর্টেন্ট, জাস্ট একবার দেখে নাও। অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্রায়োলাইট, হ্যাঁ ক্রায়োলাইটের সংকেত আসে কিন্তু, গত শিখেছিস না। সো তোমরা বলে দিও তো, একটু হিন্টস দিব নাকি। সোডিয়াম থাকবে, অ্যালুমিনিয়াম থাকবে, ফ্লোরিন থাকবে, রাইট। আরে দেখছো, ও দেখছো তোমাদের ভাইয়া, কিন্তু এটা কিন্তু এই চ্যাপ্টারের অংশ, হ্যাঁ ওটাই বলছিলাম, এটা চ্যাপ্টার 10 এ পাবা। সো এইটা হচ্ছে এই যে ক্রায়োলাইট। সো এটা কত, এটা হচ্ছে মানে এই এমসিকিউ থেকে বেশি ইম্পর্টেন্ট ক্রায়োলাইটের সংকেত, বুঝছো। সো এই জারণ সংখ্যা দিয়ে আসে, মানে বলো না প্রশ্ন কঠিন হয়েছে, কোন জায়গায় গিয়ে দেখবা বলবে KMnO4, এই জায়গায় ম্যাঙ্গানিজের জারণ মান কত। সো স্টুডেন্টরা এটা ইজিলি বের করে, কারণ বইয়ে সরাসরি দেয়া আছে, বোর্ড বইয়ে। সো কিছু জায়গায় দেখবে যে বলছে যে ক্রায়োলাইটে ক্লোরিন না, তাই অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত। স্টুডেন্ট তো ক্রায়োলাইটের সংকেতই তখন জানে না, তখন তো মুশকিল হয়ে যায়, তখন বলে বের হয়, আরে ভাই কি যে কঠিন প্রশ্ন, কোনটা তাপ বিজারণ পদ্ধতি, এইগুলো মনে রাখবা বাবা। হ্যাঁ লেড সালফাইড। পিতলের শেষ হয় না কেন, পিতলের অধ্যায়টা বিরক্ত লাগে। পিতলের উপাদানগুলোর নাম কি কি, তামা এবং দস্তা। তামাকে কি বলা হয় বলতে পারো তামাকে? তামা মনে হয় পারবে। দস্তা কি? হ্যাঁ বলো তো, দস্তা কি, খায় নাকি মাথায় দেয়? দস্তা কি, সংকেত কি? দস্তার সংকেত কি, কে বলতে পারবা? খুব পরিচিত কিন্তু, মানে দুইটা পাশাপাশি, মানে বহুতবার দেখা না, পর্যায় সারণীতে একদম একজন আরেকজনকে জড়ায় ধরে অংশ মানে থাকে, তাই না? হ্যাঁ এর থেকে সহজ অপশন আর নাই। হ্যাঁ একটা তো কপার, এটা তো সিম্বা, ওই যে সর্বপ্রথম ব্যবহৃত ধাতু মাতুতে ওইখানে পাইছো। হ্যাঁ বাট ওইখানে হচ্ছে দস্তাকে, মানে এটা বলার কারণ আছে। হ্যাঁ মানে এই যে এইটা ভেবে পাইছে নাকি যে ভাই পাশাপাশি যেহেতু পাইছে এটাই বড়। তারপরে যুক্তরাষ্ট্রে কত কপার পুনর্জাত হয়, মানে আবার ব্যবহার হয়, মানে ধরো ব্যবহার করছো আবারও ফালাই দিছো, ওইটা নিয়ে আবার ব্যবহার করছে। এটা খারাপ জিনিসটা মনে করো না, আবার নোংরা জিনিস নিয়ে এসে ব্যবহার করতেছে। ব্যাপারটা পুনর্জাত মানে ওই যে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে পরিষ্কার করে আবার ব্যবহার করে। আবার এই পরিষ্কার না, বোতলে একটা ধোয়া মেরে পরিষ্কার করে নিয়ে এসে তোমার পানি দিয়ে দিবে, জিনিসটা এরকম না। ওলিয়াম কাকে বলে, ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে ওলিয়াম বলে। ওলিয়ামের সংকেতটা কিন্তু ইম্পর্টেন্ট, রাইট, H2O7। এটাও কিন্তু চলে আসছে, হয়তো বা তোমার ভাইয়া পড়াইছে এতক্ষণ ধরে, ওই যে ক্রায়োলাইটে ফ্লোরিনের জারণ সংখ্যা পরীক্ষায় গিয়ে দেখছে কি ওলিয়ামে সালফারের জারণ সংখ্যা কত। হ্যাঁ তো মুশকিল হয়ে যাবে তখন। সো এইগুলো একটু বের করা শিখবা। 7 2 × 14, এখানের মধ্যে 2 1 কে 2, তাহলে কাটা গেলে হচ্ছে থাকতেছে 12, তার 1 1টা 6 হয়ে গেল। মানে অনেকে বলবে ভাই এত তাড়াতাড়ি কেমনি হিসাব করলেন, আসলে কিছু করার নাই। হ্যাঁ না এটা তো জীবন্ত না, এগুলো তো তারা আমার তুই ভালো পারো, ওরা আরো ভালো পারে, এখন তাদের পারা উচিত এটা এই জায়গায় এসে, নয়তো এমসিকিউ তো অনেক সময় চলে যাবে। এই যে 11 নম্বর চ্যাপ্টার, হাই 11 নম্বর, তুই তো পড়াবি না, একটু বলে দে। 11 নম্বর চ্যাপ্টার তো আমরা পড়াইছি, যে কতবার বোর্ডে আসা জিনিসগুলো, এগুলো পারবে না ওরা ইনশাআল্লাহ। এগুলো না তখন আমি দেখলাম তুই পড়াচ্ছিলি, হ্যাঁ এই যে কোনটা অসম্পৃক্ত তুই চিনাচ্ছিলি, মানে যারা একদম 9-এ নতুন ভর্তি হয়েছে অ্যালকেন এইগুলো বুঝেও না, তাদেরকেও ভাইয়া এত সুন্দর করে বুঝাইছে, না পেরে যাবে কোথায়। আচ্ছা সো চ্যাপ্টার 11 এর এমসিকিউ নিয়ে একটা পুরো ওভারভিউ দিয়ে দিছি আজকে শুরুতে আমাদের যে অর্গানিক কেমিস্ট্রি ক্লাস ছিল, সেখানে আমি যে কয়েকটা টপিক বলছি একটু মিলায় দেখো, ভাই আপনিও থাকেন, দেখো যে ওই কয়েকটা টপিক থেকেই কিন্তু কোয়েশ্চেন আসে। আপনি চলে গেলেন কেন? আচ্ছা আমি বাইরে চলে গেছি। ওই কয়েকটা টপিক থেকেই কিন্তু আসে। আমিও বলছিলাম প্রথম 2-3 পেজ যেখানে হচ্ছে আংশিক পাতন নিয়ে কথা বলা হয়েছে, এই সেখান থেকে হচ্ছে কয়েকটা জিনিস পড়বা, যে কোনো একটা জিনিস, এই যে গ্যাসোলিন তারপর ডিজেল যাই আছে কত তাপমাত্রায় পাওয়া যায়
আর ওইটা কার্বন চেইনে কার্বন সংখ্যা কত, এই দুইটা জিনিস খুব ভালোভাবে পড়বা। আরেকটা জিনিস যেটা পড়বা যে ওই কার্বন চেইনে কার্বন সংখ্যা কত হলে ওটা কঠিন অবস্থায় থাকে না তরল অবস্থায় থাকে না গ্যাসীয় অবস্থায় থাকে। দেখো এই যে পেট্রোলিয়ামে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনটা পৃথক হয়, খুবই ইম্পর্টেন্ট, এখানে খুবই যে কোনো important। তাপমাত্রা দিতে পারে, যে কোনোটা দিতে পারে। এখানে পেট্রোলিয়াম আছে, পেট্রোলিয়ামের এখানে যেটা এর কোনটা হবে, গ্যাসোলিন। অ্যানসার কি, পেট্রোল বা গ্যাসোলিন। এটা হইছে দেখে যে খালি গ্যাসোলিনই আসবে এমন না, যে কোনোটা আসতে পারে, ডিজেল চলে আসতে পারে, রাইট? লাস্ট টাইম এরকম দেখছিলাম 121 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, সো তোমার হচ্ছে এই জিনিসগুলো একটু পারতে হবে। এই জিনিসগুলো থেকেই দেখো যে তোমার হচ্ছে এই যে গ্যাসোলিনে কার্বন পরমাণু সংখ্যা কয়টা বলছি, কার্বন চেইনে কয়টা কার্বন পরমাণু আর কত তাপমাত্রায় হয়, ঠিক আছে? আর সম্পৃক্ত অসম্পৃক্ত নিয়ে আইডিয়া দিছি, কোনটা বিউটাইন 2 এর সংকেত, এগুলা পড়তে বলছি। সংকেত নিয়ে পুরা অনেকক্ষণ ধরে পড়াইছি যে CnH2n+2 হলে কি হয়, না হলে কি হয়, এটা পড়াইছি। বেনজিন, ন্যাপথালিন এগুলা পড়াইছি, বেনজিন কেমন দেখতে, ন্যাপথালিন কেমন দেখতে, এগুলা এক্সামে আসে, এগুলো সব কিছু পড়াইছি, ঠিক আছে? এই যে বলছি কোনটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তোমাদের দুইটাই আসে। কি বলেন ভাই, ওদের কি কি আসে? বেনজিন আসে, বেনজিন আসে আর একটা ন্যাপথালিন আসে, এই দুইটাই আসে। তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে ভাই, বেনজিনের সংকেত যেমন C6H6, ওরা সবসময় মনে করে কি কার্বন সংখ্যাটা কমই হতে পারে না, একটাই এক্সেপশনাল আছে যেখানে হচ্ছে C10H8 কার্বন সংখ্যা হচ্ছে কম, এই যে ন্যাফথলিন বেশি, হ্যাঁ বেশি। এইটা কিন্তু স্টুডেন্টদের মাথা ঘুরাই দেয়, ওরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড সব সময় দেখছে যে কার্বন সংখ্যাটা কম। এটাও পড়াইছি, এটা সংকেতও দেখাইছি, সবকিছু পড়াইছি ভাই। এমসিকিউ বসে বসে আমি পড়ছি সবগুলা, পড়ে হচ্ছে আমি দেখছি কোথা কোথা থেকে আসে, সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই স্লাইডটা যখন পাবো এখানে 43টার মতো এমসিকিউ আছে, মিলায় দেখো কোনোটা হচ্ছে বাদ গেছে কিনা। জাস্ট একটা জিনিস আসে যেটা বলতে ভুলে গেছিলাম, এই যে এখানে আরেকটা জিনিস আছে, এই যে কি বলছে, ইথানল থেকে ইথিন উৎপাদনে নিচের কোনটির উপস্থিতি প্রয়োজন। এটা তো আরেকটা ডিরেক্ট ইথানল থেকে যেহেতু ইথিন, এটাও পড়াইছি যে H2SO4 লাগে, নিরুদন করতে হয়। তারপর ফার্মেন্টেশন পড়াইছি, মানে গাজন বিক্রিয়া যেটা, সেটা পড়াইছি। সো মোটামুটি সবকিছুই পড়াই দিয়েছি চ্যাপ্টার 11 এর। হ্যাঁ, সো লাস্ট যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে চ্যাপ্টার 12 নিয়ে। ভাই এক জায়গায় শেষ করে দেই নাকি? হ্যাঁ শেষ করে আমি এখানে আসি। আচ্ছা ঠিক আছে। সো চ্যাপ্টার 12 হচ্ছে, দেখো মনোমার, পলিমার, মনোমার সব পড়াইছি ভাই, কিছু বাদ দেই নাই। সো চ্যাপ্টার 12 থেকে আমরা লাস্ট কয়েকটা দেখবো, এটা খুব সহজ একটু, এগুলা নিয়ে কি আইডিয়া চ্যাপ্টার 9 এর কোয়েশ্চেনগুলোতেও পাইছো। বলছে খাবার সোডার সংকেত কোনটা, বলো খাবার সোডার সংকেত কোনটা হয়? খুবই সহজ এখানে, বলো তো। এটা না পারার কোনো উচিতই না, এটা না পারার উচিতই না। NaHCO3, ঠিক আছে? আচ্ছা, এরপর বলছে টার্টারিক অ্যাসিডের সংকেত কোনটা। টার্টারিক অ্যাসিড নিয়ে তোমরা হচ্ছে কলেজ লাইফে গেলে অনেক কাহিনী আছে, এটার সমানুতা হ্যান ত্যান এগুলা নিয়ে বহুত কাহিনী আছে। আপাতত তোমাদের খালি সংকেত জানলেই হবে। কোথায় আছে নাকি? C4H6O6 আছে। সো অ্যান্সার হবে হচ্ছে সি, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে বলছে কোন গ্যাস ময়দাকে ফুলায় দেয়। এটা পারো নিশ্চয়ই, কি কোন গ্যাস হবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, রাইট? কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে আমাদের ময়দাকে ফুলায় দেয়। ওকে, ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়? খুবই সহজ, এটা না পারার কোনো কারণই নাই। ভিনেগার। আরেকটা জিনিস আমি একটু পড়াইতে চাই, সেটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট নিয়ে তোমাদের 11 থেকে কোয়েশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে যেটা বলছিলাম, এটা পড়ানো উচিত তোমাদেরকে, সেটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট, এটা পরীক্ষায় অনেকবার আসছে। বলছে এই রেকটিফাইড স্পিরিটে কি থাকে, এটা কি জানো? রেকটিফাইড স্পিরিটে থাকে হচ্ছে ইথানল। কত পার্সেন্ট ইথানল থাকে সেটা মাথায় রেখো। 96% ইথানল থাকে, 96% ইথানল থাকে, 4% পানি থাকে। এখন আবার হচ্ছে এটার সাথে একটু মিথানল মিশানো হয়। মিথানল কিন্তু অনেক বিষাক্ত, ঠিক আছে? ইথানল অ্যালকোহল, সো অনেকে হচ্ছে বুঝছো বিভিন্ন রকম ট্রাই মারতে যায়, বাট ইদানিং কিন্তু মিথানল মিশানো হয়। মিথানল অনেক বিষাক্ত, খায়াটায় মরে যায়। আমি কয়েকদিন আগে একটা নিউজে দেখছিলাম, কয়েকদিন আগে বলতে 3-4 বছর আগে, যে কোনো একটা কলেজের ল্যাব হচ্ছে তোমার রেনোভেট করতেছিল, ল্যাব নতুন করে বানাচ্ছিল। তো ওইখানে যে থাকা যে স্পিরিট আছে, ওটা খায় 2জন শ্রমিক বলে মরে গেছে। জানে না, যে গন্ধ পাইছে অ্যালকোহলের মতো, খায় মরে গেছে। সো এগুলা কখনো না জেনে, মানে জীবনেও এমনি তো ট্রাই করা উচিত না। জীবনের সোজা ভাষায় এই পথে থাকো না, সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে হবে, ঠিক আছে? সহজ সরল পথে থাকতে হবে, উল্টাপাল্টা পথে যাওয়া যাবে না। ওকে, আচ্ছা, ওকে।
আচ্ছা, ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% বলছি ভিনেগার। ভিনেগারে কি পরিমাণ ইথানোয়িক অ্যাসিড থাকে? এগেইন 4 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড থাকে। কোমল পানীয়তে কোনটা বিদ্যমান? পড়াইছে ফারদিন ভাই, কার্বনিক অ্যাসিড মানে মোজো, যেটা নিয়ে আমরা অনেক কাহিনী টাহিনী করি, আমরা খাই আমি আর ফারদিন ভাই। সো ব্যাপারটা হচ্ছে সেখানে কি থাকে? কার্বনিক অ্যাসিড থাকে, জানো। তারপর হচ্ছে বলছে টয়লেট ক্লিনারের মূল উপাদান কোনটা? এগুলা ভাই বহুতবার পরীক্ষায় আসে, এটা টিচারদের এগুলা খুব মানে পছন্দের প্রশ্ন। সেটা হচ্ছে NaOH। ওকে, আচ্ছা, সাবানের সংকেত কোনটা? সাবানের সংকেতে হচ্ছে কার্বন সংখ্যা হচ্ছে ইউজুয়ালি তোমার 12 থেকে 18-র মধ্যে হয়, এটা মাথায় রেখো। তোমাদের সবচেয়ে কমন সংকেত যেটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট বা পটাশিয়াম স্টিয়ারেট, সেখানে হচ্ছে গিয়ে আমাদের কয়টা থাকে? 17টা থাকে, তাই না? কার্বন কয়টা থাকে? 17টা থাকে, বাট এখানে তো 17 নাই। ইউজুয়ালি সাবানের সংকেতে কার্বন সংখ্যা কত থেকে কতর মধ্যে হয়? 12 থেকে 18-র মধ্যে হয়, এটা মাথায় রেখো। সো সেই অনুযায়ী, সেই হিসাবে যেহেতু স্টিয়ারেট নাই, আছে হচ্ছে এটা। সো আমার অ্যান্সার হবে স্টিয়ারিক অ্যাসিড তো নাই, সো আছে যেটা, ওইটা নিয়ে আমরা কাজ করবো। ঠিক আছে, 12 থেকে 18-র রেঞ্জ পানছে কোনটা? বি, ডান। ওকে, বলছে লরাইল অ্যালকোহলের সংকেত কোনটা? লরাইল অ্যালকোহলের আরেকটা নাম হচ্ছে ডোডেকানল, এটা মাথায় রেখো। লরাইল অ্যালকোহলের আরেক নাম হচ্ছে ডোডেকানল। ওকে, কি নল? ডোডেকানল। ওকে, সো এই ডোডেকানল হচ্ছে ডোডেকানল মানে হচ্ছে কার্বন থাকবে 12টা। কার্বন কয়টা থাকবে? 12টা। ঠিক আছে, C12H26 আছে নাকি? C12H26 ও, ওকে আছে, তাইলে হচ্ছে অ্যান্সার হচ্ছে এ। ওকে, আচ্ছা, এরপর বলছে ব্লিচিং পাউডারের সংকেত কোনটা? ব্লিচিং পাউডারের সংকেত জানো, CaOClCl, খুবই অনেক সহজ, তাই না? অ্যান্সার হবে ডি। ওকে, আচ্ছা, এরপর গ্লাস ক্লিনারের মূল উপাদান কোনটা? এটা আমার বলে দিতে লজ্জা লাগতেছে, তোমরা পারবা আমি জানি। অ্যান্সার কি হবে বলো? 11 কি হবে? 11-এর অ্যান্সার কি হবে বলো? 11-এর অ্যান্সার কি হবে বলো তো? বলে ভাইয়া আমি জীবনে একবার হইলেও আপনার সাথে দেখা করতে চাই। দিস মিনস আ লট। জানো না, আমরা হচ্ছে স্ক্রিনের এপারে থেকে ক্লাস নিই, তো সো তোমরা তো আমাদেরকে দেখতে পাও, আমরা তো তোমাদেরকে দেখতেও পাই না। সো আমাদের অনেক ইচ্ছা তোমাদেরকে দেখার। সো আমি এটা অনেক কষ্টের ব্যাপার আসলে, যে আমার কোনো স্টুডেন্ট যদি আমার সামনে দিয়েও যায়, মানে যদি রাস্তাঘাটে থাকে, আমি চিনতে পারবো না যে ও আমার স্টুডেন্ট। এটা অনেক কষ্টের ব্যাপার, এটা হচ্ছে একটা ব্যাপার। সো তোমরা যদি কখনো আমাকে দেখো, লজ্জা পায় না, আইসে জাস্ট সালাম দিয়ে বললেই হয় যে ভাইয়া আমি আপনার স্টুডেন্ট। আমি অনেক অনেক কথা বলতে পারি, তোমার প্যারা খাইতে হবে না। মানে এরকম ভাবো না যে ভাইয়া মনে হয় ভাব নেয় হ্যাঁ, আমি এরকম না। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে এটা কি হবে? এটা হবে কি বলো তো? এটা হবে হচ্ছে NH3, রাইট? ওকে, এরপর কি হয়েছে? কোনটি প্রয়োগে মাটি অত্যধিক ক্ষারকত্ব নিয়ন্ত্রিত হয়? অ্যান্সার হবে হচ্ছে এ। ভাইয়া আমি এখানে একটু কয়েকটা জিনিস বলতে চাই তোমাকে। হচ্ছে কোনো একটা, এটা কিন্তু একটা লবণ, এখানে যা আছে এগুলো সব এক একটা লবণ। কোনো লবণ দিয়ে যদি বলে দেখো অত্যধিক ক্ষারকত্ব নিয়ন্ত্রিত হয়, মানে এটা কিন্তু একটা অ্যাসিডিক লবণ, রাইট? মাটি বেশি ক্ষারকত্ব বেড়ে গেছে, আমার মাটিতে কি দিতে হবে? অ্যাসিড দিতে হবে। একদম অ্যাসিড ঢাইলে দিলে তো ওইখানে আর গাছ গজাবে না, তাই আমার একটা অ্যাসিডিক লবণ দিতে হবে, একটা লবণ যেটা নিরপেক্ষ হওয়ার কথা কিন্তু একটু অ্যাসিডের দিকে ঝুঁকে আছে। এখন আমি কিভাবে বুঝবো কোন একটা লবণ অ্যাসিডিক না ক্ষারীয়? তুমি কোন অ্যাসিড শক্তিশালী দুর্বল এটা কি জানো? আচ্ছা, তাহলে এখন একটা জিনিস দেখো, NH4O NH42SO4 আছে, রাইট? এখানে যেটা করবা, এটার সাথে যদি পানি যোগ করো, তাহলে কি হবে? খেয়াল করো, পানিতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে H আর একটা হচ্ছে OH, H প্লাস আর একটা হচ্ছে OH মাইনাস। H প্লাসটা যাবে এই যে সালফেট আয়ন তো নেগেটিভ এটার সাথে, ওকে, আর OH যাবে এটার কাছে। তাহলে কি তৈরি হবে দেখো? তৈরি হবে হচ্ছে NH4OH, এটা তৈরি হবে। আর হচ্ছে H যদি সালফেটের কাছে যায় তাহলে উৎপন্ন হবে H2SO4, রাইট? এই লবণ পানিতে যোগ করে আমি একটা ক্ষার পাইছি, এই যে OH যুক্ত একটা ক্ষার পাইছি, আরেকটা পাইছি হচ্ছে একটা অ্যাসিড, একটা ক্ষার একটা অ্যাসিড পাইছি। এবার খুব মনোযোগ দিয়ে শুনো, এই যে ক্ষারটা, এই ক্ষারটা কেমন? দুর্বল ক্ষার। এই ক্ষারটা কেমন? দুর্বল ক্ষার, রাইট? আর এই যে অ্যাসিডটা, এই অ্যাসিডটা কেমন? শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী ক্ষার আর শক্তিশালী অ্যাসিড আর দুর্বল ক্ষার যদি বিক্রিয়া করে, কে জিতবে? মারামারি করে যদি একটা দুর্বল একটা শক্তিশালী, কে জিতবে? অবশ্যই শক্তিশালীটা জিতবে। ইউজুয়ালি কি হয়, অ্যাসিড ক্ষার যদি সমানে সমান হয় দুইজনই মরে যায়,
মারামারি করে দুইজনই মরে যায়, লবণটা যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে গিয়ে নিরপেক্ষ হয়। বাট এই লবণটা উৎপন্ন হয়েছে হচ্ছে এই দুর্বল ক্ষার আর এই শক্তিশালী অ্যাসিডের মারামারিতে। তাহলে ওখানে শক্তিশালী অ্যাসিডের বৈশিষ্ট্য থেকে যাবে না, তো ওইটা এই লবণটা কেমন হবে, অ্যাসিডিক। সোজা ভাষা আমি আর পারতিন ভাই যদি মারামারি করি, আমি শক্তিশালী, কে জিতবে? আমি। সেরকম শক্তিশালী অ্যাসিড আর দুর্বল ক্ষারের যে মারামারির ফলে মারামারি হয়েছে, তাহলে কে জিতছে? অ্যাসিড। তাহলে যে লবণটা হয়েছে সেটা হবে কেমন? সেটা অ্যাসিডিক হবে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস বলি, যেমন হচ্ছে ধরো CaSO4 এখানে দেয়া আছে, একটা স্লাইড অ্যাড করি। CaSO4, ঠিক আছে, CaSO4 এটাতে আমি যদি পানি যোগ করি তাহলে কি হবে? H2O। পানিতে কি কি আছে? H প্লাস আর OH মাইনাস, রাইট? H প্লাস যাবে কার কাছে? নেগেটিভ আয়নের কাছে, সালফেটের কাছে। আর OH মাইনাস যাবে কার কাছে? পজিটিভ আয়ন, ক্যালসিয়ামের কাছে। তাহলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে আমার CaOH2 আর হচ্ছে সালফেট আর হাইড্রোজেন মিলে কি উৎপন্ন হবে? H2SO4। এই দুইটাই শক্তিশালী। সো এরা যদি মারামারি করে, যে লবণটা উৎপন্ন হবে সেটা নিরপেক্ষ লবণ হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, ডান। এরপর হচ্ছে বলছে কোনটির এটা তো পড়ছি। আচ্ছা, এটা বলছে হচ্ছে গিয়ে এই যে এই জিনিসটা এখানে এক্স, এখানে যে এক্স উৎপন্ন হয়েছে এটা কি? এটার নাম কি? ইথানল। এটা কি? ইথানলকে জারিত করছি। ইথানলকে জারিত করলে ইথানেল, রাইট? এটা কি? ইথানেলকে জারিত করলে আমি কি পাই? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড ভিনেগার হিসাবে ইউজ হয় না, তো এটাই বলছে। ইথানোয়িক অ্যাসিড খাদ্য সংরক্ষক হিসাবে ব্যবহৃত হয়, হ্যাঁ। এটা কি শক্তিশালী অ্যাসিড? না, কোনো জৈব অ্যাসিডই শক্তিশালী অ্যাসিড না, তাইলে এটা শক্তিশালী অ্যাসিড না। সো 2 তো হবে না, আর আমি তাকাবো না। 2 যেখানে যেখানে আছে ওগুলো বাদ, 2 আছে বাদ, 2 আছে বাদ, 2 আছে বাদ, অ্যান্সার হবে বি। বুঝতে কি পারছি? ওকে। সো এখানে লাস্টের দিকে চ্যাপ্টার 1 আর 2 আছে। চ্যাপ্টার 1 আর 2 যেগুলো সিকিউ এমসিকিউ, এগুলো হচ্ছে গিয়ে আগের গুলাই সব। সো এই চ্যাপ্টার 1, 2 নিয়ে প্যারা খাও না, 1, 2 গুলো একবার দেখলেই হবে, এখানে বুঝানোরও কিছু নাই। এফআরএল ক্লাসেও করাইছি আমরা। সো ক্লাস মোটামুটি হচ্ছে এতটুকুই। এই স্লাইড মানে এই পিডিএফটা পেয়ে গেলে 1, 2 একবার রিভাইজ দিয়ে নেও, ঠিক আছে? এফআরএল 1, 2 তো পড়ছো আশা করি। এফআরএলেও হচ্ছে আমরা 1, 2 পড়াইছি, ওই সেম টাইপ অফ এমসিকিউ, কারণ এখানে এমসিকিউ চেঞ্জ করার মতো কিছু নাই। সো আজকে গাইস এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আমি জাস্ট লাস্টে 2টা কথা বলবো। মাথায় রেখো, পরীক্ষা হলে সিচুয়েশন যেমনই হোক, সিচুয়েশন যেরকমই হোক, একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি ওই জায়গায় হার মেনে নাও, তুমি যদি ওই জায়গায় প্যারা খায় যাও, বেটার কিছু হবে না। ধরো প্রশ্ন দেখছো, আল্লাহ পারি না, এখন কি হবে? আল্লাহ করা শুরু করছো, এটাই কি তোমার পরীক্ষা ভালো হওয়ার কোনো চান্স আছে? মানে আল্লাহকে ডাকলে ভালো হওয়ার চান্স আছে যদি তুমি লেখো কিছু। এখন ধরো তুমি খালি বসে বসে আল্লাহ বিল্লাহ করছো, হবে না। তুমি বসে টেনশন করছো, যেটা পারো সেটাও ভুলে যাবা। কঠিন হইতে পারে, 2-একটা কঠিন হতে পারে, কমন না পড়তে পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন কোনোটাই তুমি পারো না। ধরো প্রথম যে প্রশ্ন দেখছো এটা তুমি পারো না, ফাইন। সেকেন্ডটা দেখছো পারো না, ফাইন, কোনো প্যারা নেই। আমি আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলি। আমি যখন বুয়েটে এক্সাম দিতে বসছিলাম, বুয়েটে আমি রাইট নাও বুয়েটে পড়াশোনা করতেছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। সো আমি যখন বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিতে বসছিলাম, আমি হচ্ছে যখন প্রশ্ন পাইছি, আমাদেরকে পরীক্ষা শুরুর 10 মিনিট বা 5 মিনিট আগে, মনে নাই এখন, প্রশ্ন দিয়ে দেয়। হ্যাঁ, বলে লেখা যাবে না, প্রশ্ন দেখতে পারো। সো আমি প্রশ্ন উল্টাইছি, আচ্ছা পারি না, আচ্ছা এটা কঠিন, আচ্ছা এটা একটু বড়, আচ্ছা এটা কঠিন আর বড়, এমনি উল্টাচ্ছি। ঠিক আছে, উল্টাইতে লাস্টে ছিল কেমিস্ট্রি। আমাদের 40টা রিটেন কোয়েশ্চেন ছিল, তার মধ্যে একদম লাস্টে ছিল কেমিস্ট্রি। 40 নাম্বার যে কোয়েশ্চেনটা, সেটা এত সহজ ছিল, প্রচন্ড সহজ ছিল। এটা এইচএসসিতেও দেয় না এত সহজ কোয়েশ্চেন, সেটা বুয়েট অ্যাডমিশন টেস্টে দিচ্ছে। ওই একটা কোয়েশ্চেন প্রচুর সহজ ছিল। আমি পরীক্ষা শুরু করছি 40 নাম্বার থেকে, লাস্ট কোয়েশ্চেন থেকে আমি পরীক্ষা শুরু করছি। পারি তো, একটা তো অনেক ভালো পারি, কনফিডেন্স গেইন হয়েছে আমার, রাইট? সো সবচেয়ে ভালো যেটা পারো, সো প্রথম যেটা পারছি ওটা আমি জানি হয়েছে, ওইটা অ্যান্সার ঠিক আছে, এটা আমি ফুল মার্কস পাবো। আমার একটা খুব কনফিডেন্স, আরে 10 মার্কস পাই গেছি, সেরা। সো তুমি যদি প্রশ্ন দেখে দেখো পারতেছো না, যেটা পারো ওগুলা খুঁজে বের করো, কোনগুলা পারো ওগুলা খুঁজে বের করো, ওগুলা আগে অ্যান্সার করো। কনফিডেন্স বাড়বে, তখন দেখবা যেগুলো একটু কম পারো, যেগুলো ভাবতেছিলা পারবা না, সেগুলো দেখবা আস্তে আস্তে পারা শুরু করছো। ঠিক আছে, সো সবসময় মনে রাখবা, আমি সিয়াম ভাইয়া, আমরা সবাই, স্পেশালি আমি আমার কথা বলতে পারি, আমি সিয়াম ভাইয়া তোমাদেরকে প্রচণ্ড রেসপেক্ট করি যারা অনলাইনে বসে ক্লাস করো। ভাই,
ক্লাসে বসেও অ্যাকচুয়াল ক্লাসেও অ্যাটেনশন পোলাপাইন ধরে রাখতে পারে না। সেখানে তোমরা অনলাইনে ফোনের ওই পাশে বসে, যেখানে সবাই বসে বসে ফেসবুকে রিলস দেখে, এই দেখে ওই দেখে, তুমি ক্লাস করতেছো, এতজন মিলে একসাথে ক্লাস করতেছো, তোমরা অন্য লেভেলে আসো, অন্য অনেকের চেয়ে অনেক উঁচুতে আসো তোমরা, ঠিক আছে? সো তোমরা আমার রেসপেক্টেড জায়গায় আসো। সো আশা করি তোমার পরীক্ষা যেমনই হোক, তুমি আমার স্টুডেন্ট, দিন শেষে তোমার রেজাল্ট মানে তোমার পরীক্ষা যদি খারাপ হয় সেটা দায় যেমন তোমার, সেটা দায় আমারও, ঠিক আছে? সো তোমার পরীক্ষা ভালো হোক খারাপ হোক কিছু আসে যায় না আমার, আমি সবসময় তোমাদের জন্য দোয়া করতে থাকবো। তোমরা আমার স্টুডেন্ট, সবসময় আমার স্টুডেন্ট থাকবা, যারা আমার একটা ক্লাস করছো তারাও আমার মানে আমার দোয়ায় থাকবা, সবসময় দোয়া করব। আশা করি সবাই অনেক ভালো পরীক্ষা দিবা, এটা তো আশা করি, কিন্তু তারপরও যদি কোনো কারণে খারাপ হয় কোনো প্যারা নাই ভাইয়া, পরের এক্সামের জন্য ভালো দিবা, তা আমার বিশ্বাস খারাপ হবে না। তোমরা যদি এই কয়েকটা জিনিস একটু ঠিক মতো দেখে যাও খারাপ হবে না। লাস্টে একটা কথাই বলতে চাই, যারা চেষ্টা করে ওরা কখনো বিফল হয় না, চেষ্টা দিয়ে তাকদিরও চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সো এক লাস্ট ওয়ান, চেষ্টা করতে থাকো, লেগে পড়ে থাকো, অলৌকিক হবে। আল্লাহ হাফেজ।